ঠিক আছে, খুব সুন্দর। আজকে আমরা বলবো মাল্টিপল প্রেগন্যান্সি। হ্যাঁ, এখন ফোর্থ ইয়ার মানে তো তোমাকে থিওরি পাশাপাশি ক্লিনিক্যাল দুটাই Recording in একসাথে। progress. শুনতে পাচ্ছ সবাই? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস হচ্ছে তোমার যেটা লেকচার ক্লাস সেটা পাশাপাশি হচ্ছে তোমার ক্লিনিক্যাল ক্লাস, এই দুই ভাবেই চলবে। তো লেকচার ক্লাসের ব্যাপারগুলো না পড়লে বা না বুঝলে কিন্তু কিভাবে হিস্ট্রি নিতে হবে বা পেশেন্টের জন্য কি হিস্ট্রি নিতে হবে সেই জিনিসগুলো কিন্তু জানা যাবে না। হ্যাঁ, এই জন্য মানে গতদিন যেমন ক্লাস নিচ্ছিলাম যে আমি প্রম পড়ালাম, প্রমের মেইন থিওরিটা বলে নিয়ে তারপরে আমি হিস্ট্রিতে আসলে কি কি জিনিস হাইলাইট করতে হয় জিজ্ঞেস করতে হয় সেটার বেসিস করেই কিন্তু হিস্ট্রিটা ইম্পর্টেন্ট দিতে হয় যে আমি হিস্ট্রিতে এই জিজ্ঞেস করবো। এই জন্য প্রথমে পুরো জিনিসটা থিওরিটা জেনে নিতে হবে, তারপরে হিস্ট্রিটা সাজাতে হবে। এখন হিস্ট্রির তো একটা মেইন প্রোফর্মা থাকেই। হ্যাঁ, সেই প্রোফর্মাটা ওই যেভাবে করে আমরা নেই সব সময়, যে চিফ কমপ্লেন কি, তারপরে হিস্ট্রি, তারপর পার্টিকুলার অফ দ্য পেশেন্ট, যে প্রোফর্মা যে লাইন সেই লাইন সবসময় ছকে থাকবেই। একটা গাইনির জন্য একটা অফসের জন্য ছকে থাকবে, সেই ছক খালি ফিল আপ করবা। তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা হিস্ট্রি লেখে নিজে ইগারলি নিজেই একটা লেখে জমা দেওয়ার জন্য। হ্যাঁ, নাহলে হয় কি, নানার পথে যেটা দেখছি, মানে হিস্ট্রি সেদিন দেখা গেল সেদিনই তারা প্রথম ফার্স্ট হিস্ট্রি দেখতে বসছে, এরকম হয়েছে বুঝছো। ফলে কোনো ধারণা নাই, মানে হয় এটা দেখছে বা এর আগে যে কেসটা যে পেয়েছে তার সাথে কন্ট্যাক্ট, মানে একটা কেমন পরীক্ষার হলে একটা হযবরল অবস্থা। এই জন্য হিস্ট্রি তো ভয়ের কিছু নাই, হিস্ট্রি একদম ছক। তুমি যে কেসটা পাবা সেই কেসে তোমাকে ওই ছকের মধ্যে তোমাকে ফিল আপ করে করে জিজ্ঞেস করে করে ফিল আপ করতে হবে, এতটুকুই হিস্ট্রি, আর কিছু না। হ্যাঁ, কোনো কোনো জিনিসের জন্য কোনো কোনো জিনিস তো হাইলাইট করতেই হবে স্পেশাল, এই স্পেশাল বা কি কি জিনিস তুমি জিজ্ঞেস করবে একটা পেশেন্টকে সেটা জানার জন্য থিওরিটা জানতে হবে, এতটুকু। মানে পড়ার সিস্টেমটা হচ্ছে এটাই, এটাই বলতে চাচ্ছি আর কি। এখন লেকচার ক্লাস তো তোমাদের অলরেডি চলছে মনে হয় গাণিতে, তাই না? চলছে না? কি কি পড়ানো হয়ে গেছে ওখানে? ম্যাডাম এদিকে ইনফার্টিলিটি পড়ানো হয়েছে, তারপর ম্যাডাম আরো ইয়াগুলো পড়ানো হয়েছে, যেমন লেকচার ক্লাসগুলো মেইনলি কোন কোন ম্যাডাম নিচ্ছেন? ডক্টর ইসাক ম্যাডাম নিচ্ছেন, তারপর হলো যে ডক্টর জবাইদা ম্যাডাম নিচ্ছেন, এই তারপর দুজন, এই দুজন না? জি ম্যাডাম, আর আরেকজন আছে যে আরজু ম্যাডাম নিচ্ছেন। আর্য শামীমা ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে মোটামুটি শুরু হয়ে গেছে তাই তো? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো মাল্টিপল প্রেগন্যান্সি। হ্যাঁ, মাল্টিপল প্রেগন্যান্সি তো আমরা সবাই জানি, টুইন এক কথা যেটাকে বলে আমরা টুইন প্রেগন্যান্সি। টুইন কিন্তু আমরা অনেক পাই। হ্যাঁ, কেসে ওয়ার্ডে টুইন অনেক পাই, সুতরাং টুইন আমাদের সুন্দর করে পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এখন টুইন প্রেগন্যান্সি আসলে কি, ব্যাপারটা কি? আমরা তো ওভুলেশন সবাই জানি, ফার্টিলাইজেশন সবাই জানি, তাই না? তো ওভুলেশন হওয়ার পরে একটা ওভাম একটা স্পাম দিয়েই ফার্টিলাইজেশন হবে, এটাই হলো নর্মাল ব্যাপার স্যাপার, দিয়ে একটা জাইগোট ফর্ম করবে, তাই তো? কিন্তু টুইনের ক্ষেত্রে হয় কি, এখানে কখনো কখনো একটা ওভামের পরিবর্তে দুইটা ওভাম এভেলেবেল হয়ে যায়। হ্যাঁ, ওভারি থেকে একসাথে ওভুলেশন হয়ে দুইটা ওভারি চলে আসে, নয় ওভাম চলে আসে। হ্যাঁ, ওভারি থেকে দুইটা ওভাম চলে আসে, দুইটা ওভাম রিলিজ হয়। এই দুইটা ওভাম দুইটা স্পাম দিয়ে ফার্টিলাইজেশন হয়, হওয়ার ফলে দুইটা আলাদা আলাদা বেবি। এটাই। আরেকটা যেটা হতে পারে যে একটা ওভাম একটা স্পাম দিয়ে ফার্টিলাইজেশন হয়েছে, কিন্তু ডিভিশন হওয়ার সময় তারা মাল্টিপ্লিকেশন করে একেবারে দুইটা, মানে জাইগোট হয়ে দুইটা দুইটা জাইগোট ফর্ম করতেছে। ঠিক আছে, এইটাও একটা ফর্ম হতে পারে, এভাবে করে আসলে টুইনিংটা হয়। তাইলে টুইন যখন আমরা পড়বো তখন আমরা ব্যাপারটা বুঝবো এভাবে যে একটা হলো মনোজাইগোটিক টুইন, একটা হলো ডাইজাইগোটিক টুইন। ডাইজাইগোটিক টুইনটা ইনসিডেন্সটা বেশি, প্রায় 80% ডাইজাইগোটিক টুইন, আর মনোজাইগোটিক টুইনটা কম, 20%। তাহলে মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রে সেই ব্যাপারটা ঘটে, একটা ওভাম একটা স্পাম। ঠিক আছে, একটা ওভাম একটা স্পাম, কিন্তু ক্লিভেজ, ওই ফার্টিলাইজ যে ওভামটা হলো সেই ওভামটা আবার ক্লিভেজ হয় দুইটা, দুইটা ক্লিভেজ হয়, তারপরে তার যে নর্মাল প্রসিডিওরে যেভাবে করে ফিটাস গ্রো করার কথা সেভাবে করে, এটাই হলো মনোজাইগোটিক টুইন। আর ডাইজাইগোটিক টুইনে আলাদা একটা ওভাম আলাদা একটা স্পাম, আবার আলাদা একটা ওভাম আলাদা একটা স্পাম, এই দুইটা মিলে দুইটা বেবি পাশাপাশি গ্রো করতেছে। ঠিক আছে, টু ওভাম ফার্টিলাইজ বাই টু ডিফারেন্ট স্পাম, এটা হলো ডাইজাইগোটিক টুইন।
আর মনোজাইগোটিক টুইন হচ্ছে ওয়ান ওভাম ওয়ান স্পার্ম অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন ফার্টিলাইজ ওভাম ক্লিভেজ হয়ে দুইটা বেবি তৈরি করতেছে। বুঝা গেছে এই যে এই ব্যাপারটা মনোজাইগোটিক টুইন আর ডাইজাইগোটিক টুইন। ম্যাডাম। আচ্ছা, এখন যখন ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন হওয়ার পরে তারপরে যে ব্যাপারটা হয়, আজকে কোনো ফিমেল পার্টিসিপেন্টের আওয়াজ পাচ্ছি না কেন? নাই কেউ? ইয়েস আচ্ছা ম্যাম আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন ফার্টিলাইজেশনের পরে আহ, যে ব্যাপারটা ঘটে সেটা হলো ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশনের পরে তারপরে গ্রো করা শুরু করে একটা বাবু, তাই তো? এখন এই যে আমি মনোজাইগোটিক টুইনের কথাটা বললাম, অর্থাৎ একটা ওভাম একটা স্পার্ম, এটা দিয়ে একটাই বেবি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে যদি ফার্টিলাইজ ওভামটা একটা ক্লিভেজ হয়ে দুইটা হয়ে যায় এবং তারপর থেকে যে বেবি ডেভেলপ করা শুরু করে, সেখানে মনোজাইগোটিক টুইন ডেভেলপ করে। এখন এই যে ক্লিভেজের যে সময়টা, ক্লিভেজের সময়টা যত আর্লি ক্লিভেজ হবে তত আলাদা আলাদা টুইনিং হবে, যত লেটে ক্লিভেজ হবে তত কনজয়েন্ট টুইন হওয়ার সম্ভাবনা আছে। ব্যাপারটা এরকম, যখন একটা ফার্টিলাইজ ওভাম ক্লিভেজ হলো মানে একটা ফার্টিলাইজ ওভাম মানে মনোজাইগোটিক টুইনের কথা বলছি, একটা ওভাম একটা স্পার্ম। ওই ফার্টিলাইজ ওভামটা ক্লিভেজ হলো খুব তাড়াতাড়ি ক্লিভেজ ফর্ম করে ফেললো, অর্থাৎ উইদিন 72 আওয়ার্স এর মধ্যে ক্লিভেজ হলো। তাহলে তার ওই বাচ্চাটার সবকিছুই আলাদা আলাদা হবে, তার প্লাসেন্টাটাও আলাদা হবে, তার অ্যামনিওটিক ক্যাভিটি মেমব্রেন এই দুটো আলাদা আলাদা হয়ে যাবে, একদম ডিফারেন্ট হয়ে যাবে, একেবারে ওই ডাইজাইগোটিক টুইনের মতো। ঠিক আছে? যদি ক্লিভেজটা খুব আর্লি হয়, অর্থাৎ 72 আওয়ার্স এর মধ্যে। কিন্তু কোনো কোনো ফার্টিলাইজ ওভামে দেখা যায় আরেকটু ডিলে হয়, দ্যাট মিনস তারা 4 থেকে 7 দিন এরকম সময়, মানে আর একটু ডিলেতে ক্লিভেজটা হয়। তখন সেই ক্ষেত্রে তখন প্লাসেন্টা অলরেডি কিন্তু ফর্ম হয়ে যায়, সেই ক্ষেত্রে প্লাসেন্টা কিন্তু তখন আর আলাদা হচ্ছে না, প্লাসেন্টা একটাই থাকছে, এবং তখন আমরা তাকে বলছিলাম মনোকোরিওনিক টুইন, কিন্তু অ্যামনিওটিক মেমব্রেনটা এবং অ্যামনিওটিক ক্যাভিটিটা আলাদা হয়। সেই ক্ষেত্রে একে আমরা বলবো ডাইএমনিওটিক। অর্থাৎ ব্যাপারটা এরকম হলো, প্লাসেন্টা একটা, অ্যামনিওটিক ক্যাভিটি এন্ড মেমব্রেন দুইটা। তাহলে টার্মটাকে আমরা বলবো মনোকোরিওনিক ডাইঅ্যামনিওটিক টুইন। মনোকোরিওনিক ডাইঅ্যামনিওটিক টুইন, এটা যদি 4 থেকে 7 দিন এই সময়ের মধ্যে ক্লিভেজটা হয়। আচ্ছা, এখন ক্লিভেজটা আরো দেরি করে হলো, একেবারে 8 দিন ক্রস করে গেছে, 8 দিন বা 12 দিন আরো দেরি করে ক্লিভেজ, তখন তখন হচ্ছে তখন আর কিছুই ভাগ হতে পারে না, তখন মনোকোরিওনিক আগে তো প্লাসেন্টা ফর্ম হয়েছেই, এবং অ্যামনিওটিক ক্যাভিটিটাও সিঙ্গেল, একসাথে দুইটা বাবু, একই অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে দুইটা বাবু থাকে। ঠিক আছে? তখন আমরা বলবো হচ্ছে মনোকোরিওনিক মনো অ্যামনিওটিক টুইন। ঠিক আছে, এই ব্যাপারটা গেল। এরপরে ক্লিভেজ হতে কিন্তু আরো সময় নিতে পারে, সেটা মেবি একেবারে 13 দিন পরে। 13 দিন পরে যদি কারো ক্লিভেজ হয়, সেই ক্ষেত্রে সবকিছু একসাথে, অর্থাৎ প্লাসেন্টা একটা, অ্যামনিওটিক ক্যাভিটি একটা, সবকিছু বাবু মোটামুটি কাছাকাছি, কিন্তু দুইটা বাবুর মাঝখানে অল্প একটু জায়গা ক্লিভেজ হতে পারে না, অর্থাৎ দুইটা বাবু মোটামুটি জয়েন্ট থাকে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কনজয়েন্ট টুইন। কনজয়েন্ট টুইন তো আমরা অনেক আগ্রহ নিয়ে দেখি শুনি, তাই না? কনজয়েন্ট টুইনের একটা এক্সাম্পল দাও তো কেউ। ম্যাডাম কনজয়েন্ট টুইনটা আরেকবার বলবেন প্লিজ। কনজয়েন্ট টুইনটা তোমার এটা ক্লিভেজটা সবচেয়ে লেটে হচ্ছে, 13 দিনের পরে। ক্লিভেজটা লেটে হওয়ার কারণে অলরেডি কিন্তু একটা প্লাসেন্টা ফুল ফর্ম হয়ে গেছে, মানে সে একটাই প্লাসেন্টা, সেই ফর্ম হয়ে গেছে পুরো, ওখানে ওখানে রিভিশন হওয়ার কোনো সুযোগ নাই। অ্যামনিওটিক ক্যাভিটি মেমব্রেন সেটাও ফুললি ফর্ম হয়ে গেছে, অর্থাৎ একটা ক্যাভিটি একটা মেমব্রেনের, মানে একটা অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে দুইটা বাবু। ঠিক আছে, ওই মনো অ্যামনিওটিকের মতো। কিন্তু বাচ্চাগুলো এখানে আলাদা হতে পারে না, বাচ্চাগুলো একটার সাথে আরেকটা কোনো একটা অর্গান দিয়ে শেয়ার করে অ্যাটাচ করা থাকে, এটাই হলো কনজয়েন্ট টুইন। বুঝতে পারছো? জি ম্যাম। প্রথম 72 আওয়ার্স এর মধ্যে যদি ক্লিভেজটা হয়ে যায়, তাহলে সবকিছুই তাদের নিজস্ব নিজস্ব আলাদা ফর্ম হবে। কোরিয়নটা আলাদা, দ্যাট মিনস প্লাসেন্টাটা আলাদা তৈরি হবে, অ্যামনিওটিক ক্যাভিটি মেমব্রেন আলাদা তৈরি হবে, আলাদা আলাদা। তার মানে এটাকে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, যদি 72 আওয়ার্স এর মধ্যে ক্লিভেজটা হয়।
কারো যদি 4 থেকে 7 দিনের মধ্যে ক্লেভিসটা হয় তখন আমরা বলবো হচ্ছে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক 4 থেকে 7 দিন, 4 থেকে 7 দিন মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। 4 থেকে 7 দিন মানে কি তখন অলরেডি প্লাসেন্টা ফর্ম হয়ে গেছে, সুতরাং মনোকোরিয়নিক হয়ে গেল সে। মনোকোরিয়নিক মানে দুইজনেরই জন্য সেম প্লাসেন্টা। আর ক্লিভেজ হওয়ার কারণে পরে অ্যামনিওটিক ক্যাভিটিটা দুজনের আলাদা হতে পারছে শুধু, সুতরাং মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। আবার আরো পরে যদি ডিভিশনটা হয় দ্যাট ইজ 8 থেকে 12 দিন, তখন মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক, মানে তখন অলরেডি একটার মধ্যে সবকিছু গ্রো করা শুরু করে গেছে, এই জন্য প্লাসেন্টার একটা অ্যামনিওটিক ক্যাভিটি একটা। আর আরো পরে ডিভিশন হলে সবই এক, বাচ্চা দুটোও এক, মোটামুটি বাচ্চা দুটোরও কাছাকাছি জয়েন্ট বা ফিউশন করা আছে। ঠিক আছে, একটু কঠিন ব্যাপারটা, বারবার করে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই কঠিন জটিল বিষয়টি আমরা আগে বললাম। ডাইজাইগোটিক টুইনে আসলে কোনো সমস্যা হয় না, বাচ্চা দুটা প্লাসেন্টাও আলাদা, অ্যামনিওটিক ফ্লুইড ক্যাভিটি আলাদা, বাচ্চা দুটো আলাদা, তেমন কোনো প্রবলেম হয় না। কিন্তু মনোজাইগোটিক টুইনে স্পেশালি যখন মনোকোরিয়নিক হয়ে যাচ্ছে, মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক বা মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক, এই দুটা গ্রুপ কিন্তু অনেক প্রবলেম ফেস করে। মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক, ঠিক আছে, এই দুটা গ্রুপ বেশি প্রবলেম ফেস করে নিজেদের মধ্যে। মনোকোরিয়নিক মানে একটা প্লাসেন্টা তারা শেয়ার করছে, ডাইঅ্যামনিওটিক গ্রুপটা তা মোটামুটি একটু আলাদা আলাদা থাকে, ডাইঅ্যামনিওটিক যেহেতু তাদের দুটো অ্যামনিওটিক ক্যাভিটি। কিন্তু মনোঅ্যামনিওটিক গ্রুপটা আরো বেশি সমস্যা থাকে, কারণ একই ক্যাভিটির মধ্যে দুইটা বাচ্চা ঘুরপাক খাচ্ছে, সুতরাং তাদের মধ্যে যে কর্ড এন্টেনগ্রিনমেন্ট, যেটা কর্ডের সাথে পেঁচায় যাওয়ার যে একটা টেন্ডেন্সি, একটা কর্ড দিয়ে আরেকটা বেবির একেবারে ফাঁস লাগার মতো অবস্থা হয়, সেটা বেশি ঘটে হচ্ছে মনোঅ্যামনিওটিক। ঠিক আছে, আচ্ছা, এই হলো কথা। এখন যখন একটা বেবি ডেলিভারি হবে, স্পেশালি সিজারের সময়, আরো সিজারিয়ান সেকশনের সময় ভালো বোঝা যায়, যখন একটা বেবি ডেলিভারি হলো, মনে করো টুইন ডেলিভারি হলো, প্লাসেন্টা দুটো ডেলিভারি হয়ে গেল। এখন প্লাসেন্টা দুটো যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা দেখব যদি এটা ডাইকোরিয়নিক হয়ে থাকে, অর্থাৎ আলাদা আলাদা দুটো প্লাসেন্টা, সেটা আলাদা আলাদাই ভাবে বের হবে। কিন্তু ডাইকোরিয়নিক প্লাসেন্টা মাঝে মাঝে কিন্তু একটার সাথে একটা ফিউজ থাকতে পারে, ফিউজ থাকতে পারে, কিন্তু ওটা শুধুমাত্র ফিউজ, একটার সাথে একটা লাগানো, আর কিন্তু তাদের মধ্যে কোনো কমিউনিকেশন নাই। এটা হলো ডাইকোরিয়নিকের বৈশিষ্ট্য। কিন্তু মনোকোরিয়নিকে দেখবা একটাই প্লাসেন্টা, সেই প্লাসেন্টা থেকে দুইটা আম্বিলিকাল কর্ড বের হয়েছে, বের হয়ে দুইটা বাচ্চার সাথে অ্যাটাচ করা আছে, এটাই হলো মনোকোরিয়নিকের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, এখন মনোকোরিয়নিক নিয়ে আমরা কেন বেশি ওরি, কেন মনোকোরিয়নিক মানে ঝামেলা ফেস করে বললাম, সেটা হলো মনোকোরিয়নিকে মাঝে মাঝে যেটা হয় সেটা হলো যে একটাই তো প্লাসেন্টা, শেয়ারিং এ সমস্যা হয়। শেয়ারিং এর সমস্যা হওয়ার কারণে মানে যে কমপ্লিকেশন গুলা হয় মনোকোরিয়নিক টুইনের কমপ্লিকেশন গুলা, সেগুলো হলো যে প্রথম কথা হচ্ছে ডিসকর্ডেন্ট গ্রোথ হয়, গ্রোথটা ডিসকর্ডেন্ট, অর্থাৎ একটা বাচ্চা হয়তো বা বেশি নিউট্রিশন পাচ্ছে আর একটা বাচ্চা পাচ্ছে না। ঠিক আছে, এটাকে বলা হয় ডিসকর্ডেন্ট গ্রোথ। তো এখানে ডিসকর্ডেন্ট গ্রোথ আমরা তখনই বলবো যখন বাচ্চার ওয়েটটা ডিফারেন্সটা খুব বেশি হচ্ছে। আমরা যখন বেবি ডেলিভারি করি তারপরে যখন মাপি, একটা বাচ্চা যদি 3 কেজি হয় আর একটা যদি 2.5 কেজি হয়, তাহলে এটাকে আমরা ডিসকর্ডেন্ট গ্রোথ বলছি না। আমরা ডিসকর্ডেন্ট গ্রোথ বলবো তখনই যখন দুইটা বাচ্চার ওয়েটের ডিফারেন্স 25% এর বেশি হয়ে যাবে, তখন সেটাকে আমরা ডিসকর্ডেন্ট গ্রোথ বলি। ঠিক আছে, এটা একটা কথা। মনোকোরিয়নিকে আসলে সমস্যা, কারণ মনোকোরিয়নিকে ওই যে ব্লাড ভেসেল গুলো ইন্টার কমিউনিকেটিং থাকে, অর্থাৎ একটা বেবির প্লাসেন্টা দিয়ে ব্লাড আসলো বাচ্চার শরীরে, আম্বিলিকাল কর্ড দিয়ে বাচ্চার শরীরে আসলো, আবার ওই প্লাসেন্টার ভিতর দিয়ে ওই অন্য বাবুটার সাথে কমিউনিকেশন করা থাকে। ফলে মাঝে মাঝে কি হয়, এটাকে বলা হয় টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, TTTS। মানে একই তো প্লাসেন্টা, একজন ব্লাড দিল, প্লাসেন্টা দিয়ে ব্লাডটা হয়তো বা চলে যাবে মায়ের শরীরে, যে সে হয়তো মানে ডিঅক্সিজেনেট ব্লাড রিটার্ন করছে মায়ের শরীরে, সে রিটার্ন না করে সে কি করে, ওই পাশের ওই ইন্টার কমিউনিকেটিং চ্যানেল দিয়ে পাশের টুইনের মধ্যে সব ব্লাড গুলো যেতে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। এক্ষেত্রে একটা বাচ্চা যেটা কিনা পাচ্ছে, যেটা কিনা রক্ত পাচ্ছে, সেটা বড় সড়ো হবে, সেটা বেশি বেশি প্লেথরিক হবে, হাইপারটেনসিভ হবে। আর যেটা কিনা দিচ্ছে সেটা ছোট মোটো আইউজিআর টাইপের একটা এনিমিক বেবি হবে, এবং তার অ্যামনিওটিক ফ্লুইডটাও কম থাকবে যে কিনা দিচ্ছে, আর যে নিচ্ছে তার অ্যামনিওটিক ফ্লুইডটাও বেশি হবে। ঠিক আছে, এটাকেই বলা হয় আসলে
টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম, একটা টুইন আর একটা টুইনকে ট্রান্সমিশন করছে। তাহলে এগুলো হলো মনোকোরিওনিকের হ্যাজার্ড। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখলেই হবে, ডিসকর্ডেন্ট গ্রোথ আর তোমার টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম। ঠিক আছে, তাহলে মনোকোরিওনিক আমরা আমরা তাহলে মনোকোরিওনিক আগে আগে ধরার চেষ্টা করলে বেশি ভালো হয় না? তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফি করে আমরা প্লাসেন্টা যদি দেখি, সেখানে আমরা কালার ডপলার করতে হয়, কালার ডপলার করে ওই ভেনাস ফ্লো গুলো দেখা যায়, তখন বোঝা যায় যে আসলে ইন্টার কমিউনিকেটিং আছে কি, কোনো কমিউনিকেটিং ভেসেল আছে কিনা প্লাসেন্টার মধ্যে, সেটা বোঝা যায়। হুম এই আর মনোজাইগোটিক যেটা টুইন বললাম, যে একটাই ওভাম, ফার্টিলাইজ ওভাম ক্লিভেজ হয়ে দুইটা বেবি তৈরি করছে, মনোজাইগোটিক টুইন। মনোজাইগোটিক টুইনের কিছু এতক্ষণ তো আমি খারাপ কথা বললাম যে মনোকোরিওনিক হয়ে গেলে ইন্টার কমিউনিকেটিং ভেসেলস একটা সমস্যা হয়, কিন্তু মনোজাইগোটিক টুইনের কিছু ভালো দিকও আছে। সেটা হলো অর্গান ট্রান্সপ্লান্টেশন। কোনো মনোজাইগোটিক টুইন আরেক তার তার বোনকে যদি সে কোনো অর্গান দিতে চায়, তাহলে যে রিজেকশন, এই পসিবিলিটিটা নাই বললেই চলে। এই জন্য এটা তাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, মানে একেবারে গ্রাফট রিজেকশন হয় না, এটাই। এখন মনোজাইগোটিক টুইন আর ডাইজাইগোটিক টুইনের মানে বাহ্যিক কিছু বৈশিষ্ট্য আলাদা করা শিখতে হবে আর কি। মনোজাইগোটিক যারা, তারা তো স্বভাবতই, যেহেতু একটাই ওভাম ছিল, ফার্টিলাইজ ওভাম, তাহলে স্বভাবতই সেক্স একটাই সেক্স হবে। ঠিক আছে, সেক্স একই রকম হবে, প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে তাদের যে জেনেটিক মেকআপটা, অর্থাৎ ক্রোমোজোম অ্যানালাইসিস যদি আমরা করে দেখি, তাহলে সেটাও সেম সেম আমরা পাবো। আর মানে তারপর ব্লাড গ্রুপটা একই রকম পাবো। ঠিক আছে, এই মোটামুটি এই জিনিসগুলা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এইটা হলো মনোজাইগোটিক টুইন, এই টুইনটা হলো মনোজাইগোটিক টুইন। আর স্কিন গ্রাফট করেও আমরা দেখতে পারি, একটা বেবির স্কিন যদি আমরা গ্রাফটিং করি তাহলে রিজেকশন হবে না, এভাবে করে আমরা বুঝতে পারি যে এটা হলো মনোজাইগোটিক টুইন। আর ডাইজাইগোটিক এর ক্ষেত্রে আসলে দুইটা আলাদা আলাদা ফার্টিলাইজ ওভাম। ডাইজাইগোটিক এর ক্ষেত্রে সেম সেক্সও হতে পারে, অপোজিট সেক্সও হতে পারে, এটা কোনো নির্দিষ্ট কথা নেই যে কি হবে। ঠিক আছে, সুতরাং একটা ছেলে একটা মেয়ে এরকম টুইনিং তো হয়, তাই না? এরকম টুইনিং হলে আমরা কিন্তু নির্দ্বিধায় বলে দিতে পারবো যে এটা ডাইজাইগোটিক টুইন, এটা কিন্তু মনোজাইগোটিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে না? কিন্তু ডাইজাইগোটিক কিন্তু সেম সেক্সও হতে পারে। ঠিক আছে, এই হলো কথা। তাহলে সেফ টুইনিং কোনটা হলো সেফ? ডাইজাইগোটিক। ডাইজাইগোটিক টুইনটা হলো সেফ টুইনিং। ঠিক আছে, আচ্ছা। এখন টুইনিং এর ইনসিডেন্স কত, কোন দেশে সবচেয়ে বেশি টুইনিং পাওয়া যায় জানো? কোন অঞ্চলে বা কোন দেশে? একটা গ্রাম আছে, ইউটিউবে প্রায় ঘুরে বেড়ায়, নাইজেরিয়া একটা গ্রাম আছে, ওখানে সবই টুইন, সবই টুইন। ঠিক আছে, তাহলে নাইজেরিয়ায় এটা হলো সবচেয়ে কমন টুইনিং। হ্যাঁ, 1 in 20, প্রতি 20 জনে একটা। নাইজেরিয়া টুইনিং সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম টুইনিং হচ্ছে তোমার ইস্টার্ন কান্ট্রি গুলোতে, যেমন জাপান, কোরিয়া, এসব জায়গায় হচ্ছে তোমার টুইনিংটা কম। আর আমরা আছি মাঝামাঝি জায়গায়, আমরা এবং ককেশিয়ান যারা, তারা মাঝামাঝি জায়গায় আছি। আমরা হচ্ছে 1 in 80, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এবং ককেশিয়ান এরা হচ্ছে 1 in 80, নাইজেরিয়া হচ্ছে 1 in 20, আর ইস্টার্ন কান্ট্রি একেবারে কম, 1 in 200। ঠিক আছে, ইনসিডেন্ট মানে ইনসিডেন্টটা কোথায় কিরকম হচ্ছে এটাই। এখন টুইনিং এর ইনসিডেন্সে তোমাদের বইয়ে, দত্ত বইয়ে রুলস অফ হেলিন, রুলস অফ হেলিন বলে একটা কথা আছে। রুলস অফ হেলিন সেটা হলো টুইনিং এর যে ফ্রিকোয়েন্সি বা ইনসিডেন্স, সেটা হলো টুইন, ট্রিপলেট, কোয়াড্রুপ্লেট। টুইন, ট্রিপলেট, কোয়াড্রুপ্লেট। টুইনের যে ইনসিডেন্স সেটা হলো 1 in 80 প্রেগনেন্সি, আর ট্রিপলেট যে সেটার ইনসিডেন্স হলো 1 in 80 স্কোয়ার প্রেগনেন্সি। আর কোয়াড্রুপ্লেট যেটা, সেটা ইনসিডেন্স হলো 1 in 80 কিউব প্রেগনেন্সি। এটা কি ম্যাম বলা এটা হয়? আরেকবার বললে ভালো হয়। মনে করো টুইন তো এতক্ষণ তো টুইনের ইনসিডেন্সই বললাম, যে আমরা মাঝামাঝি জায়গায় আছি। নাইজেরিয়াতে প্রতি 20 জনে একটা, তারপর তোমার ওদিকে ইস্টার্ন কান্ট্রিতে বললাম প্রতি 200 জনে একটা। এটা হলো টুইনের ইনসিডেন্স। কিন্তু টুইন ছাড়াও তো কোয়াড্রুপ্লেট, কুইন্টুপ্লেট, সেক্সটুপ্লেট, ট্রিপলেট এরকমও তো হয়, হয় না? এগুলো এগুলো আসলে টুইন না, টুইনের চেয়েও একটু বেশি। আর টুইন তো দুইটা,
ট্রিপলেট হচ্ছে 3টা বাবু একসাথে, কোয়াড্রুপ্লেট হচ্ছে 4টা বাবু একসাথে, হ্যাঁ, আর সেক্সটুপ্লেট হচ্ছে 6টা বাবু একসাথে, পেন্টুপ্লেট হচ্ছে 5টা বাবু একসাথে। এরকমও তো হয়, ওই যে বললাম ফার্টিলাইজ ওভাম ক্লিভেজ হচ্ছে, ওই ক্লিভেজটা 5টা যদি ক্লিভেজ হয়ে যায় তাহলে 5টা বাবু হবে, ঠিক আছে। এইটা মানে এটার ইনসিডেন্সটা কেমন সারা ওয়ার্ল্ডে, সেটা ওই রুল অফ হেলিন্স, হেলিন্স নামক একজন লোক, সে একটা গবেষণা করে দেখছে যে এটার ইনসিডেন্সটা কেমন। টুইনিং এর ইনসিডেন্স 1 in 80, টুইনিং এর ইনসিডেন্স 1 in 80, ট্রিপলেটের ইনসিডেন্স 1 in 80 স্কোয়ার, 1 in 80 কে স্কোয়ার করলে যা হয় সেটা, আর কোয়াড্রুপ্লেটের ইনসিডেন্স হচ্ছে 1 in 80 কিউব, 80 কে কিউব করলে যা হয় তার থেকে 1, বোঝা যাচ্ছে? এটাকে হেলিন্স রুল বলে। আচ্ছা, এই হলো মোটামুটি ইনসিডেন্স, হ্যাঁ। এখন হচ্ছে টুইনের কারণ কি, আসলে কেন হয় টুইন। প্রথম কথা হচ্ছে রেশিয়াল, বললামই প্রথম রেস মানে নাইজেরিয়া বা যে মধ্য আফ্রিকান কান্ট্রি গুলোতে ওই রেস গ্রুপটাতে একটু বেশি টুইনিং হয়, ঠিক আছে, রেস একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি বা হেরিডিটারি ফ্যাক্টর, যেটা অর্থাৎ ফ্যামিলিতে টুইন থাকলে, মনে করো মা যদি টুইন হয় তার কিন্তু টুইন হওয়ার পসিবিলিটি আছে, অথবা খালারা হয়তো টুইন ছিল, বা খালাতো ভাই বোনরা হয়তো টুইন ছিল, তারপরে এই মায়ের বা এই খালারও টুইন হয়েছে, এরকম ফ্যামিলিতে টুইন রান করে, সুতরাং হেরিডিটারি একটা। 3 নাম্বার হচ্ছে যে তোমার অ্যাডভান্সিং এজ অফ দ্য মার যত বয়স বাড়ে, মানে লেট এজে প্রেগন্যান্সি হয় তখন টুইন হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা। আরেকটা হচ্ছে যে প্যারিটি যত বাড়ে, অর্থাৎ যে মাটা প্রাইমে, তার যত না টুইনিং এর সম্ভাবনা, যে মামাটা ফিফথ গ্র্যাভিডা বা সিক্স গ্র্যাভিডা তার টুইনিং এর সম্ভাবনা আরো বেশি। আর লাস্টলি যেটা একটা ফ্যাক্টর, সেটা হলো আয়াট্রোজেনিক, এটাই আসলে মোস্ট কমন ফ্যাক্টর, আয়াট্রোজেনিক ফ্যাক্টর কজিং টুইনিং, এটা হলো মোস্ট কমন। সেটা হলো ইনফার্টাইল কাপল যারা কিনা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হিসেবে ওভুলেশন বেশি বেশি করানোর জন্য ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ প্রেসক্রাইব করা হয়। আমরা যারা ইনফার্টিলজিস্ট আছি তারা প্রেসক্রাইব করি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ। তো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ যখন প্রেসক্রাইব করা হয় তখন একই সাথে 2, 3, 4, 5টা ম্যাচিউর ওভাম তৈরি হয়, এটাই ওভুলেশন ইন্ডিউসিং এর মানে মেকানিজম। এটা করতে গিয়ে একসাথে 5-7টা হয়তো বা ওভুলেশন হচ্ছে, ওভাম, এবং সেগুলো ফার্টিলাইজ হয়ে একসাথে অনেকগুলো মাল্টিপল প্রেগন্যান্সি ডেভেলপ করছে। এটাই কিন্তু টুইনিং এর এখন মানে প্রথম কারণ আসলে এখন, ঠিক আছে। তাহলে কারণগুলো যেগুলো বললাম সেগুলো হলো রেসিয়াল ফ্যাক্টর, হেরিডিটারি ফ্যাক্টর, ইনক্রিজিং এজ অফ দ্য মাদার, ইনক্রিজিং প্যারিটি, আরেকটা হলো আয়াট্রোজেনিক ফ্যাক্টর, দ্যাট ইজ ইউজিং অফ ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, ঠিক আছে। এই হলো মোটামুটি টুইন। এখন এখন মোটামুটি আমরা হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশনে যেতে পারি। একটা টুইন মা আসলো, টুইন মা, ওর আমার হিস্ট্রি নেওয়া শুরু করতে হবে। তো হিস্ট্রির মধ্যে প্রথম যে হিস্ট্রিটা নিব, যে আমাকে প্রথমে ডায়াগনোসিসটা করতে হবে, ডায়াগনোসিস করার জন্য আমি হিস্ট্রিটা নেই। তো হিস্ট্রিটা ওই যে কজ গুলো আগে জিজ্ঞেস করবো, যে আপনার কোনো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ আছে কিনা, বা ফ্যামিলিতে টুইন রান করছে কিনা, ঠিক আছে, বা আপনার এটা কয় নাম্বার বাচ্চা, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জিজ্ঞেস করি। তো তারপরে ও কোনোটা বলতেও পারে এর মধ্যে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে। সুতরাং এই হিস্ট্রিটা মানে কজের জন্য যে হিস্ট্রি নেওয়া সেটা ইম্পর্টেন্ট, 1। 2 নাম্বার হচ্ছে টুইনের জন্য যে তার প্রবলেম গুলো হচ্ছে, সেই প্রবলেম রিলেটেড কিছু আমরা হিস্ট্রি নিব। টুইনের জন্য আসলে কি কি প্রবলেম হতে পারে, টুইনের জন্য আর্লি, বলো বলো। টুইনের জন্য আর্লি প্রেগন্যান্সিতে ইনক্রিজিং নশিয়া ভমিটিং, হ্যাঁ। আর্লি প্রেগন্যান্সিতে নশিয়া ভমিটিং আসলে কেন হয় তোমাদের কেউ বলতে পারবে? কোনো আইডিয়া আছে? মর্নিং সিকনেস আমরা যেটাকে বলি, হরমোনাল ইমব্যালেন্সের কারণে, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কারণে। এটা মানে একটু আংশিক সত্য, কিন্তু আসল যে অ্যান্সার সেটা হলো প্রেগন্যান্সি এইচসিজি, বিটা এইচসিজি, এটা পুরো নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। হরমোনাল ইমব্যালেন্স না, আসলে ব্যাপারটা হলো এক্সেস, এইচসিজি, এক্সেস হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এটা প্লাসেন্টা থেকে আসতে থাকে। তো যখন প্লাসেন্টা তৈরি হওয়া শুরু হয়
সাথে সাথে সে এসসিজি প্রোডাকশন করা শুরু করে দেয়। এই এসসিজি তখন নশিয়া ভমিটিং এর জন্য দায়ী এবং এটা মোটামুটি পিক হয় 16 সপ্তাহ পর্যন্ত পিক হয়। হ্যাঁ, পিক হওয়ার পরে তারপরে সে আর বাড়ে না, স্ট্যাটিক অবস্থায় মোটামুটি 30-32 সপ্তাহ পর্যন্ত থেকে যায়। তাহলে 16 সপ্তাহ পর্যন্তই কিন্তু পেশেন্টরা এই নশিয়া ভমিটিং বিষয়টা কিন্তু কমপ্লেন করতে থাকে। ঠিক আছে, তো যখন টুইন প্রেগনেন্সি হয় তখন তো অনেক বেশি এসিজি আসে, কারণ কোরিনিক অ্যাক্টিভিটিটাই অনেক বেশি, প্লাসেন্টাই বড় সড়, দুইটা টুইনের জন্য প্লাসেন্টা অনেক বড় সড়ো, কোরিনিক অ্যাক্টিভিটি বেশি, সুতরাং বিটা এসিজি প্রোডাকশনও বেশি, সুতরাং নশিয়া ভমিটিং নর্মাল প্রেগনেন্সির চেয়ে একটু টুইনে বেশি। ঠিক আছে, সুতরাং প্রথম আর্লি প্রেগনেন্সিতে এটা নিয়ে পেশেন্ট তোমার কাছে প্রথমে চলে আসতে পারে। পরে তুমি ইনভেস্টিগেশন করে দেখলে যে হ্যাঁ এখানে টুইন প্রেগনেন্সি আছে, তখন সেহেতু তাকে কাউন্সিলিং করবা যে এই কারণে আপনার নশিয়া ভমিটিংটা বেশি হচ্ছে। এটা হলো আর্লি প্রেগনেন্সির সিমটম। আর লেট প্রেগনেন্সিতে যখন একেবারে অ্যাডভান্স প্রেগনেন্সি হয়ে যায় তখন পেশেন্ট আসে মেইনলি ডিস্ট্রেস নিয়ে, এটাকে বলা হয় কার্ডিওপালমোনারি ডিস্ট্রেস। হ্যাঁ, কার্ডিওপালমোনারি এম্বারাসমেন্ট, মানে চলতে ফিরতে কষ্ট, শুয়ে থাকতে কষ্ট, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট। এই যে কার্ডিওপালমোনারি এম্বারাসমেন্ট, এটা হলো ওভার ডিস্টেনশনের জন্য মেইনলি। এটা সাধারণত পেশেন্টরা লেটার মান্থে এই প্রবলেমটা নিয়ে আসে, অনেক সময় শর্টনেস অফ ব্রেথ, শ্বাসও নিতে পারছে না এটা। আর আরেকটা প্রবলেম হতে পারে সেটা হলো হাতে পায়ে পানি আসা, তারপরে তোমার হিমোরয়েড বা ভেরিকোজ ভেইন ডেভেলপ করা। ঠিক আছে, এটা আর পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে এটা। তাহলে এই প্রবলেমগুলো এগুলো তোমাকে ডায়াগনোসিসেও হেল্প করবে, প্লাস পেশেন্ট ম্যানেজমেন্টেও হেল্প করবে। সুতরাং সিমটম রিলেটেড কিছু হিস্ট্রি তোমাকে নিতে হবে, তাহলে এই 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 সমস্যাগুলা আছে বলে, মানে টুইন আছে বলে এই সমস্যাগুলা হচ্ছে। এখন হিস্ট্রিতে মোটামুটি এতটুকু, মানে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, ওই পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের মধ্যে তোমাকে হাইলাইটের মধ্যে আনতে হবে যে ফ্যামিলি হিস্ট্রিটা আছে কিনা, ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খাচ্ছে কিনা, আর কমপ্লেনের মধ্যে হচ্ছে তার এই সমস্যাগুলো আছে কিনা। চিপ কমপ্লেনের মধ্যে এই সমস্যা, মানে পেটটা যা তার জেস্টেশনাল এজ তার চেয়ে পেটটা বেশি বড় হয়ে যাচ্ছে কিনা, আনডিউলি এনলার্জ হচ্ছে কিনা, তার কি নশিয়া ভমিটিং বেশি কিনা, হ্যাঁ, তার কি ওই যে হিমোরয়েড বা ভেরিকোজ ভেন বা লেগ সোয়েলিং এগুলো ডেভেলপ করছে কিনা। ঠিক আছে, চিপ কমপ্লেনের মধ্যে এগুলো যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ মেবি মেবি এ কেস অফ টুইন। ঠিক আছে, এই মোটামুটি হিস্ট্রি। এরপরে আসো এক্সামিনেশন। একটা পেশেন্ট টুইন পেশেন্ট এক্সামিনেশন করতে, এক্সামিনেশনের প্রোফর্মাটা আমরা কিভাবে করি? এক্সামিনেশন, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, তারপর অপটিক্যাল এক্সামিনেশন, তাই না? জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে প্রথমে আমরা কি দেখি বলতো? এনিমিয়া। এনিমিয়া দেখি সবার আগে। তো একটা টুইন প্রেগন্যান্সি অবশ্যই এনিমিক হবে। ঠিক আছে, অবশ্যই এনিমিক হবে। কেন অবশ্যই বললাম কথাটা? আয়রন ক্যালসিয়াম খাইলে কি আর হবে? হবে না। কিন্তু এখানে ব্যাপারটা কি ঘটে, এখানে যে হিমোডাইলেশনটা এক্সেস হিমোডাইলেশন হয়। এখন হিমোডাইলেশন আবার কি? নর্মাল একটা প্রেগন্যান্ট মহিলা যখন প্রেগন্যান্সি আসে তখন তার প্লাজমা ভলিউমটা বেড়ে যায়। এটা হলো প্রেগন্যান্সির নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জ। তার যে প্লাজমা ভলিউম, তার বডিতে যে পরিমাণ প্লাজমা আছে তার থেকে প্রায় 40-50% প্লাজমা ভলিউম বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু আরবিসির যে সেল কোয়ান্টিটি সেটা কিন্তু সেই হারে বাড়ে না। ফলে সবসময় একটা ডিসপ্রপোর্শন থাকছে, অর্থাৎ অনেক পানির মধ্যে অল্প কিছু আরবিসি ঘুরে বেড়াচ্ছে, সুতরাং সে স্বাভাবিকভাবে এনিমিক। ঠিক আছে, আচ্ছা, এখানে টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে এই প্লাজমা ভলিউম বাড়াটা আরো বেশি, অর্থাৎ ওই যে 40-50% প্লাজমা ভলিউম বাড়ার কথা বলছিলাম, এখানে একেবারে মনে করো মানে 40-50 চেয়েও আরো 500 যোগ করতে হবে, তাহলে এখানে হিমোডাইলেশনটা আরো বেশি। সুতরাং প্রেগনেন্সি এনিমিয়া একটা বিশাল ফ্যাক্টর, সবসময় পেশেন্টরা এনিমিক থাকে। ঠিক আছে, এই জন্য এনিমিয়াটা খুব প্রোনাউন্স পাবা, সিভিয়ার এনিমিয়াও পেতে পারো। ঠিক আছে, এই একটা কথা। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আরো একটা জিনিস বেশি পেতে পারো, সেটা হলো ওয়েটটা বেড়ে যাবে। অবশ্যই ওয়েটটা বেড়ে যাবে। ওয়েটটা মানে একটা নর্মাল সিঙ্গেলটন প্রেগনেন্সিতে যেরকম ওয়েট বাড়ার কথা সেটা এখানে ওয়েটটা বেশি পাবা। আর নেক্সট হচ্ছে যে কমপ্লিকেশন অফ টুইন হিসেবে প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে টুইনদের। হ্যাঁ, টুইনদের প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে, সুতরাং এখানে ব্লাড প্রেশারও মাঝে মাঝে বেশি পেতে পারো। বলা আছে যে টুইন প্রেগনেন্সিতে মোটামুটি 25% চান্স অফ
প্রি এক্লাম্পসিয়া। টুইন প্রেগন্যান্সিতে 25% চান্স অফ প্রি এক্লাম্পসিয়া। সুতরাং ব্লাড প্রেশারটা খুব মাইনরলি আমাদের মেজার করতে হবে টুইন প্রেগন্যান্সিতে, এবং অ্যালার্ট থাকতে হবে যে প্রি এক্লাম্পসিয়া অ্যাপিয়ার করছে কিনা। ঠিক আছে? প্রি এক্লাম্পসিয়া কি? প্রেগন্যান্সি হাইপারটেনশন। প্রি এক্লাম্পসিয়া হচ্ছে পড়া থাকলে এ- যে দিলে দিয়ে দেন, one- আর না রাখলে না ইচ্ছা, তবে কিছু বলবে না। আবার বলো। হাইপারটেনশন, প্রোটিনুরিয়া, ইজেমা যদি থাকে প্রেগন্যান্সিতে। It is one form of pregnancy induced hypertensive disorder. প্রেগন্যান্সির কারণে যে হাইপারটেনশন ডেভেলপ করে সেটার একটা ফর্ম হচ্ছে প্রিএক্লাম্পসিয়া। সেখানে রাইজ অফ ব্লাড প্রেশার, ইনক্রিজিং ওয়েট গেইন এবং প্রোটিনিউরিয়া, এই তিনটা ফিচার থাকে। ঠিক আছে? তো প্রিএক্লাম্পসিয়া কিন্তু খুবই কমন আমাদের এই নর্থ বেল্টে, স্পেশালি দিনাজপুর। আমরা যে মেডিকেল কলেজে কাজ করি বা তোমরা যে ইন্টার্নশিপ করবা, এখানে প্রিএক্লাম্পসিয়া অনেক পাবা, অনেক পাবা। ঠিক আছে? প্রিএক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া দুটাই অনেক পাবা। তো এখানে তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, প্রোটিনুরিয়া চলে আসতেছে, ইউরিনে প্রোটিন চলে আসতেছে, লেগ স্পেলিং হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, এই কমপ্লিকেশন গুলো হয় প্রিএক্লাম্পসিয়া। নর্মাল প্রেগনেন্সিতে হয়, সিঙ্গেলটন প্রেগনেন্সিতেও হয়, কিন্তু টুইন প্রেগনেন্সি হলে এটা সম্ভাবনা প্রায় 25%। ঠিক আছে? সুতরাং আমাকে ব্লাড প্রেশারের উপরে জোর দিয়ে ব্লাড প্রেশারটা মাপতে হবে। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন মোটামুটি এই কটা চেঞ্জই আসে টুইনে। এখন অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন মানে পার অ্যাবডোমেন যে ফাইন্ডিং গুলো, সেগুলো কি পাবো? তো ডেফিনেটলি একটা নর্মাল সিঙ্গেলটন প্রেগনেন্সি যে সিম্পাশিওফান্ডাল হাইট হওয়ার কথা ছিল, এখানে তো অবশ্যই বেশি হবে, সিম্পাশিওফান্ডাল হাইটটা বেশি হবে। এক। দুই হচ্ছে ইন্সপেকশনে, মানে দেখতে আর কি, দেখতে একটা প্রেগনেন্ট লেডির পেট কিরকম হয়, দেখতে শেপটা কিরকম হয়? ব্যারেল শেপ ম্যাম। ব্যারেল শেপ। নর্মাল প্রেগনেন্সি জিজ্ঞেস করছি। elongate shape. কি বলছো টার্মটা? আবার বলো। ইলংগেটেড শেপ। ইলংগেটেড না, অ্যাকচুয়ালি এটাকে বলতে হয় পাইরিফর্ম। পাইরিফর্ম শেপ হয়। ঠিক আছে? পাইরিফর্ম শেপ। পাইরিফর্ম মানে কি? আচ্ছা, এটা তোমাদের পড়া। পাইরিফর্ম মানে কি? ঠিক আছে? নর্মাল প্রেগনেন্সিতে তুমি যখন অ্যাবডোমেনের দিকে তাকাবা তখন এটা পাইরিফর্ম শেপ হবে, আর এখানে প্রেগনেন্সিতে এই শেপটা হবে ব্যারেল শেপ। একজন বলছো তোমরা ব্যারেল শেপ। ব্যারেল শেপ মানে হচ্ছে সিলিন্ডারের মতো অনেকটা, মানে উপরেও আর নিচেও সমান্তরাল মতো হবে আর ব্যারেল শেপ। ঠিক আছে? এই ফর্ম কি ম্যাডাম পিয়ার শেপ? হ্যাঁ, অনেকটা পিয়ারের মতো, ঠিকই বলছো, পিয়ার পাইরিফর্ম কাছাকাছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে টুইনে আমরা ব্যারেল শেপ পাচ্ছি, অর্থাৎ উপরেও যেরকম ব্রেথ, নিচেও সেরকম ব্রেথ। ঠিক আছে? ব্যারেল শেপ পাচ্ছি। তাহলে ইন্সপেকশনে ব্যারেল শেপ অ্যাবডোমেন, পাশাপাশি অ্যাবডোমেনের মানে আনডিউলি এনলার্জ, একটু বড় সড়। পালপেশনে সিম্পাশিওফান্ডাল হাইটটা বেশি, যা আমার নর্মাল জেস্টেশনের তুলনায় সিম্পাশিওফান্ডাল হাইট বেশি। প্রথম দিন সিম্পাশিওফান্ডাল হাইট সম্বন্ধে একটু বলছিলাম যে এটা কিভাবে মেজার করতে হয়। আমরা একটা মেজারিং টেপ নেব, নিয়ে সেন্টিমিটারে মাপবো ফ্রম সিম্পাসিস পিউবিস আপ টু দা ফান্ডাল, মানে ফান্ডাস অফ দ্য ইউটেরাস, এই পর্যন্ত আমরা মাপি সেন্টিমিটারে। সেন্টিমিটারে মেপে যত সেন্টিমিটার আসে তত উইকস। এই কথাটা বুঝছো তোমরা? জি ম্যাম। ফান্ডাল হাইট মাপার নিয়ম হচ্ছে, আমরা তো পেশেন্টটাকে প্রথমে শোয়াবো, শোয়ানোর পরে তারপরে আমরা আমাদের লেফট হ্যান্ডের আলনার বর্ডার দিয়ে তার যে ফান্ডাল হাইটটা বা ফান্ডাসটা, সেটাকে আমরা মেজার করবো যে কোথায় আছে, কোন জায়গায়। হ্যাঁ, সে জায়গায় পারলে একটা দাগে দিব, দাগ দিলাম। তারপরে আমি ওই দাগটা মাপবো, সিম্পাসিস পিউবিস থেকে একটা মেজারিং টেপ নিয়ে আমরা ওই দাগ পর্যন্ত মাপবো। ঠিক আছে? এখন সেন্টিমিটারে যত সেন্টিমিটার হলো তত সপ্তাহ। অর্থাৎ আমি যদি 32 সেন্টিমিটার মেপে পাই, তাহলে বুঝতে হবে মহিলা 32 উইকস প্রেগন্যান্সি রান করছে। ঠিক আছে? এটা হলো মানে এটা নর্মাল, মানে নর্মাল বলতে এটাই আমরা পরীক্ষার সময় মেপে দেখাবো যে ম্যাডামরা যখন বলবো যে কত সপ্তাহ প্রেগন্যান্সি, সিম্পাশিওফান্ডাল হাইট কত, তখন তোমরা বলবা সিম্পাশিওফান্ডাল মাই মেজারিং
মেজারিং টেপ দিয়ে মাপার পরে এত পাওয়া যাবে। কিন্তু একটা রাফ হিসাবও আছে, যেটা আমরা ওয়ার্ডে যখন রুবি দেখি তখন কিন্তু সবসময় ফিতা নিয়ে ঘুরি না, আমরা একটু ইমাজিনারি লাইন করে প্লেন করে দেখি। যখন তোমরা ডাক্তার হয়ে যাবে তখন কিন্তু সেভাবেই মাপবা। সেটা হলো আম্বিলিকাস থেকে জিফিস্টার্নাল জিফিস্টার্নাল যে প্রসেস, জিফিস্টার্নাম, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা 3টা ভাগে ভাগ করবো, আপার ভাগ, মিডিল ভাগ, লোয়ার ভাগ। ঠিক আছে, আপার ভাগ, মিডিল ভাগ, লোয়ার ভাগ। এখন আম্বিলিকাস থেকে লোয়ার ভাগ পর্যন্ত, লোয়ার ভাগে যে দাগটা পড়বে সেই পর্যন্ত হবে 28 সপ্তাহ। ঠিক আছে, 28 থেকে আবার তার পরের ভাগ পর্যন্ত হবে 32 সপ্তাহ। আর যেটা জিফিস্টার্নামের কাছে যখন ফান্ডাল হাইটটা পাবো তখন পাবো 36 সপ্তাহ। 36, 32, 28। ঠিক আছে, এটা হলো রাফ হিসাব। আমরা মানে অ্যাজ এ হোল হাত দিয়ে আমরা এইভাবে অ্যাসেস করি, কিন্তু একুরেট মাপের জন্য সিম্পাসিও ফান্ডাল হাইটের মানে মেজার করতে হবে সিম্পাসিও পিউবিস থেকে। ম্যাম আম্বিলিকাসে কত হবে? আম্বিলিকাসে হবে 20, একদম মিডল অফ দা আম্বিলিকাস, সেখানে হবে 20। হ্যাঁ, 20। মানে এটা আম্বিলিকাস তো আবার 3টা ভাগে ভাগ করছে, মানে লোয়ার পার্ট, মিডল পার্ট, আপার পার্ট। হ্যাঁ, লোয়ার পার্ট, মিডল পার্ট, আপার পার্ট। কেউ কেউ বলে যে লোয়ার পার্টটা 20, মিডল পার্টটা 22, আপার পার্টটা 24, এরকম বলে। কিন্তু তোমরা রাফ হিসাব মনে রাখো, এট দ্য লেভেল অফ আম্বিলিকাসে 20। ঠিক আছে, আচ্ছা। এখন কই যেন ছিলাম, ও পালপেশন। পালপেশনে আমরা সিম্পাসিও ফান্ডাল হাইটটা বেশি পাচ্ছি, তারপর তোমার অ্যাবডোমিনাল গার্ডটা বেশি পাচ্ছি। অ্যাবডোমিনাল গার্ড হচ্ছে অ্যাবডোমেনটাকে মানে চারদিক দিয়ে ফিতা দিয়ে মাপা। মানে এটা হলো পেশেন্টের ব্যাক দিয়ে ফিতাটাকে পাস করে নিয়ে এসে আমরা আম্বিলিকাস বরাবর ফিতাটাকে রাউন্ড করে বসাবো। হ্যাঁ, নর্মাল টার্ম প্রেগন্যান্সিতে মোটামুটি আমরা 100 সেন্টিমিটার পাই, কিন্তু প্রিন প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা একটু বেশি পাবো, গার্ডটা আমরা নর্মালের চেয়ে বেশি পাবো। ঠিক আছে, অ্যাবডোমিনাল গার্ড ইনক্রিজ, অ্যাবডোমিনাল গার্ড উইল বি ইনক্রিজ। 1। 2 হচ্ছে যে ফিটাল হেডটা তো তুমি পালপেট করছো, যে ফার্স্ট পেলভিক গ্রিপ বা ফান্ডাল গ্রিপ দিয়ে ফিটাল হেড পালপেট করছো, কিন্তু হেডের যা সাইজ তার চেয়ে ফিটাল বাল্কের সাইজ, ফিটাল মানে বাল্কটা বেশি পাবা, কারণ 2টা ফিটাস তো, ঠিক না? একটা হেড যা সাইজ তার থেকে ফিটাল মানে ফিটাল যে পার্টস গুলা সেগুলো বেশি পাবা। ফিটাল পার্টস গুলো অবশ্যই মোর দেন 1 ফিটাল পার্টস। একটা বাচ্চার ফিটাল পার্টস যত হওয়ার কথা ছিল, 2টা বাবু বা 3টা বাবু, তাতে ফিটাল পার্টস গুলো বেশি পাবা। ঠিক আছে, মোট কথা পার অ্যাবডোমেনে আসলে এত স্পেসিফিক বোঝা যায় না, এগুলো বইয়ের কথা। তারপরে এগুলো তো আসলে জানতে হবে যে কি হয়, পার অ্যাবডোমেন এক্সামিনেশন করে আমরা টুইন বুঝতে পারবো কিনা। ফিটাল বাল্কটা বেশি পাবো। তারপরে ফিটাল ফিটাল পোল বলতে 2টা এন্ড কে বোঝায়। একটা বাচ্চা থাকলে 2টা ফিটাল পোল পাওয়ার কথা, কিন্তু 1-এর অধিক বাচ্চা থাকলে তো 2-এর অধিক ফিটাল পোল আসবে, তাই না? এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আর আরেকটা হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড অসকালটেট করা। ফিটাল হার্ট সাউন্ড অসকালটেট করার ক্ষেত্রে মনে করো আমরা গতদিন বলছিলাম যে স্পাইনো আম্বিলিকাল লাইনে আমরা ফিটাল হার্ট সাউন্ডটা অসকালটেট করি যদি কেফালিক প্রেজেন্টেশন হয়ে থাকে, অর্থাৎ মাথা যদি নিতে থাকে, সেই বেবিটার ফিটাল হার্ট সাউন্ডটা আমরা স্পাইনো আম্বিলিকাল লাইন বরাবর স্টেপে যদি বসাই, তাহলে সেখানে আমরা ম্যাম কথা একটু কম শোনা যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম নাকি জোরে বলবো, কোনটা? ম্যাডাম সাউন্ড একদমই আসতেছে না, শোনা যাচ্ছে না। কেন জোরে? আমি তো প্রথম থেকে একই টোনেই বলছি, এখন আমার জোরে বলতে হবে। তোমরা নাস্তা করছো সবাই? ম্যাম এখন কমে গেছে, একটু আগে ঠিক ছিল। ম্যাম মাইক্রোফোনটা মুখের কাছে নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, চেষ্টা করি। তোমাদের কথা ভালো মতো শুনতে পাচ্ছি না কেন জানো? কিছু বলে না। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ আসলে? মোটামুটি মানে 4 মাস মোটামুটি মানে অনেকটা জায়গায়। মিউট করতে বলো, যে আনমিউট তাকে মিউট করতে বলো। আমি তো সব আওলা বাউলা আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মনে করো একটা ফিটাস তো ফ্লেক্স অবস্থায় থাকে, শুয়ে থাকে ফ্লেক্স অবস্থায়। আমরা ঠান্ডার দিনে কুড়িমুড়ি হয়ে শুইলে যেরকম একটা ব্যাপার হবে সেরকম তুমি বাটকে একটা পোল আর হচ্ছে মাথায় একটা পোল, ঠিক আছে?
এটাই হলো ফিটাল পোল, মানে এন্ড, একটা ফিটাসের দুটা এন্ড বলতে মাথার কাছে একটা বুঝাবে আর একটা বাটকের কাছে বুঝাবে। তাহলে বাচ্চা একটা থাকলে ফিটাল পোল দুইটা হবে, কিন্তু বাচ্চা যদি দুইটার অধিক একটার অধিক থাকে তাহলে তো পোল অবশ্যই আরো বেশি পাবা। ঠিক আছে, এই জিনিসটা এটাই ফিটাল পোল। হ্যাঁ, তাহলে ফিটাল পোল, তাহলে হাইট দেখলাম, অ্যাবডোমিনাল গার্ড দেখলাম, ফিটাল পার্টস গুলো বেশি পেলাম, ফিটাল পোলও দুইয়ের অধিক পেলাম, তারপরে তোমার আর কি ফিটাল হার্ট সাউন্ড বেশি মানে দুইয়ের বেশি, একের বেশি পেলাম, তাই তো? তো ফিটাল হার্ট সাউন্ড শোনার ক্ষেত্রে একা একা শুনতে পারবো না, তখন কিন্তু তোমাকে আরেকজনের সাহায্য নিতে হবে, যে আমি একটা শুনি আর তুই আর একটা শোন, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, মানে একই জন দুইটা একসাথে তো শোনা যাবে না, তুমি একটা শুনবে আর আরেকজন আর একটা শুনবে এইভাবে। আসলে যত বইয়ের কথা এত সুন্দর, আমরা এগুলো কিছুই পাই না। আমরা ম্যাম বলেন ম্যাম বলেন। একটা ফিটাসের হেড উপরে বা আরেকটা ফিটাসের হেড নিচে হলে তখন হ্যাঁ, কেমনে আমরা দুই শুনবো? জায়গায়, দুই জায়গায়, একটা নিচে একটা উপরে। যেমন ব্রিজ, একটা ফিটাস ব্রিজ হয়ে আছে আর একটা ফিটাস হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন। তো কেফালিকের যা নর্মাল হার্ট সাউন্ডের যে জায়গা, ওই যে স্পাইনো আম্বিলিকাল লাইন, সেখানে পাবা ওইটার জন্য। আর যেটা ব্রিজ হয়ে আছে তার জন্য অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, ওখানে পাবা। ঠিক আছে, ব্রিজের জন্য অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ফিটাল হার্ট সাউন্ড খুঁজতে হয়, আর কেফালিকের জন্য স্পাইনো আম্বিলিকাল লাইনে খুঁজতে হয়। ঠিক আছে, সুতরাং দুইটা হার্ট সাউন্ড দুই জায়গায় পেলা, এই জিনিসটা খেয়াল করতে হবে। ঠিক আছে, এই এক্সামিনেশনে মোটামুটি এতটুকুই। এখন আসো পরীক্ষা নিরীক্ষা, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আসলে যেগুলা নর্মাল প্রেগন্যান্সিতে যে নর্মাল রুটিন ইনভেস্টিগেশন গুলো আমরা করি, সেগুলো তো আমরা করবোই, পাশাপাশি টুইনের জন্য স্পেশাল যে ইনভেস্টিগেশন সেটা হলো আলট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি করে আমাকে টুইনটা এক্সটেন্সিভ ভাবে বুঝতে হবে, দেখতে হবে, সবকিছু মানে ইনফরমেশন গেদার করতে হবে থ্রু আলট্রাসোনোগ্রাফি। সিবিসি করে তো আমি আর টুইনের কোনো ইনফরমেশন, সিবিসি করে তো আমি আসলে টুইনের তেমন কিছু, মানে টুইন রিলেটেড কোনো কিছু পাবো না। হ্যাঁ পাবো, ম্যাটার্নাল ইফেক্টটা দেখতে পাবো, এনিমিয়া আছে কিনা, কোনো ইনফেকশনের সাইন আছে কিনা, এগুলো দেখতে পাবো, কিন্তু টুইনের ইনফরমেশন গুলো আমাকে আলট্রাসাউন্ড করেই গ্যাদার করতে হবে। তো তাহলে আমাকে একজন বলবে এখন যে হোয়াট আর দ্য রুটিন ইনভেস্টিগেশন ইন প্রেগন্যান্সি, এন্টিনেটাল পিরিয়ডে আমরা রুটিন কি কি দেই ইনভেস্টিগেশন করতে? তাড়াতাড়ি বলো। ম্যাম সিবিসি, সিবিসি, ইউরিন অ্যানালাইসিস, ইউরিন আরএমই, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, ইউরিন আরএমই। তারপরে amniotic fluid, এটা বুঝি নাই, আবার বলো। amniotic fluid examination, নো, এটা কোনো, পার্সোনাল এক্সামিনেশন ম্যাডাম, এটা রুটিন না, এটা রুটিন কোনো, আমরা ইনভেস্টিগেশনে আছি। ব্লাড সুগার এক্সামিনেশন, গ্রুপ ম্যাম দেখবো, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপিং, ইয়েস, ব্লাড গ্রুপিং আর টাইপিং, ব্লাড গ্রুপিং আর টাইপিং বললাম, সিবিসি বললাম, ইউরিন আরএমই বললাম, আর কি? ব্লাড সুগার, RBS, ব্লাড সুগারকে আমরা বলি আরবিএস, হ্যাঁ, র্যান্ডম ব্লাড সুগার। তারপরে সেরাম ক্রিয়েটিনিন দেখতে পারি। সেরাম ক্রিয়েটিন বিটা এসসিজি দেখি আমরা। রুটিন না, আমি রুটিনে আছি। ম্যাম এইচবিএসএজি, এইচবিএসএজি, ইয়েস, এইচবিএসএজি, thyroid function test. থাইরয়েড ফাংশন টেস্ট, মানে ইট ইজ স্টিল নট নাও ইনক্লুডেড, এখন পর্যন্ত ইনক্লুড হয় নাই অ্যাজ এ রুটিন, কিন্তু যেসব জায়গায় থাইরয়েড হাইপোথাইরয়েডের প্রিভ্যালেন্সটা বেশি সেসব জায়গায় আমরা রুটিনলি ইউজ করি। যেমন আমাদের নর্থ জোন, এখানে হাইপোথাইরয়েড অনেক বেশি জন্য আমরা কিন্তু নিজস্ব লোকাল প্রোটোকল হিসেবে এখানে আমরা T3, T4, T6, দ্যাট ইজ থাইরয়েড ফাংশন টেস্ট, আমরা এখানে রুটিন হিসেবে ইউজ করি, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এটা অ্যাকসেপ্টেড না যে তুমি সব পেশেন্টকেই তুমি T3, T4 করতে দিবা, তা হবে না। এতক্ষণ পর্যন্ত যা বলছি তাই দেখো, সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, আরবিএস, রুটিন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন, আর হচ্ছে এইচবিএসএজি। হ্যাঁ হ্যাঁ, ইএসআর কি করা যায়? ইএসআর, হ্যাঁ। ইএসআর কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে ইনক্লুডেড, কমপ্লিট ব্লাড কাউন্ট যখন তুমি করতে দিবে ওর মধ্যে ইএসআরও চলে আসবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমরা করি ভিডিআরএল হচ্ছে তোমার সিফিলিসটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা রুটিনলি ইউজ করি। ঠিক আছে, মানে কনজেনিটাল সিফিলিসের যে ভয়াবহতা সেটা একসময় অনেক বেশি ছিল, অর্থাৎ কোনো মা যদি সিফিলিসে আক্রান্ত থাকে, ওর বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি প্লাস যে কনজেনিটাল সিফিলিস, এটা
অনেক বেশি মানে প্রবলেমেটিক। এই জন্য আমরা মাকে পেলে মানে এন্টিনেটাল কোনো কেস পেলে আমরা ভিডিআরএল করি। ঠিক আছে? ঠিক একইভাবে এইচবিএসএজিও করি। মানে কনজেনিটাল অর্থাৎ এটাকে কি এইচবিএসএজি পজিটিভ ফ্রম মানে বর্ন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, সে মায়ের পেট থেকে এইচবিএসএজি পজিটিভ হয়ে জন্মগ্রহণ করলো, এটা তো তার জন্য অনেক বেশি ক্ষতিকর। এইটাকে আমরা ঠেকানোর জন্য আমরা এইচবিএসএজি রুটিনলি করি। ঠিক আছে? তাহলে কয়টা হলো? বাদ পড়ছে যে আলট্রাসোনোগ্রাফি। সেরাম ক্রিয়েটিনিন কি করতে পারি? সেরকম রুটিনলি করি না। তাহলে সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, আরবিএস, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, এইচবিএসএজি, ভিডিআরএল এন্ড আলট্রাসোনোগ্রাফি। এই কটা। ঠিক আছে? এই কটা কিন্তু মনে রাখবে, সবসময় সব জায়গায় লাগবে, সব জায়গায় লাগবে। গানি পরীক্ষাও ধরবে, সবসময় তোমাকে ধরবে যে আমরা রুটিন এক্সামিনেশন হিসেবে একটা এন্টিনেটাল পেশেন্টকে কি কি আমরা ইনভেস্টিগেশন করতে দিই। তাহলে এগুলো তো আমরা একটা পেশেন্টকে দিবই আমার টুইন প্রেগন্যান্সিতে। ঠিক আছে? এগুলো তো আমরা দিবই অ্যাজ এ টুইন। তাহলে এখানে সিবিসির মধ্যে আমরা ওই যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম পাবো, আরবিসি কাউন্টটা বেশি পাবো। ঠিক আছে? সাইন অফ ইনফেকশন থাকলে ডাব্লিউবিসি কাউন্ট বা ইএসআর বেশি পেতে পারি। এগুলো হলো সিবিসি তে যে ফিচার গুলো সেগুলো। হ্যাঁ, তারপরে ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং অবশ্যই করবো। আর কিছু লাগবে না, তুমি খালি ফটো রেডি করে টেবিলে দিয়ে দাও। বুঝছো? ঠিক আছে। তাহলে হচ্ছে কোথায় যেন ছিলাম? সিবিসি করলাম, সিবিসি তে এগুলো পেলাম। ইউরিন অ্যানালাইসিস, সিবিসি তে ওই যে বললাম এনিমিয়াটা আমরা বেশি পাবো। এনিমিয়া মানে প্রোনাউন্স একটা এনিমিক পেতে পারি। আমরা তো প্রথম থেকে বলে আসছি যে এনিমিক হবে, হিমোডাইলেশনটা বেশি হচ্ছে। প্লাস ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, ভেরি 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 ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, কারণ এই মাটা যখন ডেলিভারি হবে তখন কিন্তু অবশ্যই ব্লাড, ক্রসম্যাচ ব্লাড কিন্তু রেডি রাখতে হবে। টুইন প্রেগন্যান্সি কিন্তু একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, এবং টুইন প্রেগন্যান্সি ডেলিভারি অলওয়েজ ম্যান্ডেটরি হসপিটাল ডেলিভারি। সব সময় যেখানে যত টুইন পাবা সবাইকে বলবা যে আপনারা কিন্তু বাসায় ডেলিভারি করবেন না, আপনার পেন উঠলে হাসপাতালে চলে যাবেন, অবশ্যই সেখানে ডেলিভারি করবেন এবং এক ব্যাগ রক্ত রেডি রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, বাকিগুলো মোটামুটি নরমালি পাবো সবকিছু। আলট্রাসোনোগ্রাফিতে আসো। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি একটা টুইন প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি টুইন দিয়ে কিন্তু বলে দিবে, মানে আলট্রাসোনোগ্রাফি কিন্তু বলে দিবে হ্যাঁ দুইটা বাচ্চা আছে। তবে সনোলজিস্টরা বেশি খুশি হয় আর্লিতে আসলে। হ্যাঁ, ফার্স্ট টাইমেস্টারে আসলে, ফার্স্ট টাইমেস্টারে আসলে টুইন যত সুন্দর করে বোঝা যায় যে দুইটা ফিটাল, দুইটা এমব্রায়ো, দুইটা ক্যাভিটি, দুইটা স্যাক, দুইটা কোরিয়ন, অ্যামনিয়ন সব আলাদা আলাদা খুব সুন্দর স্পষ্ট বোঝা যায়। কিন্তু লেট টাইমেস্টারে আসলে কিন্তু অনেক সময় কিন্তু টুইন মিস হয়ে যায়। আল্ট্রাসাউন্ডে কিন্তু আমরা যতটা ইজি মনে করি ব্যাপারটা সেরকম না। এই একই প্রোব এক পাশ থেকে দেখাচ্ছে, আবার উল্টা দিকে ঘুরালে আবার ওই একই জিনিসই দেখায়। কখনো যদি সুযোগ হয় আল্ট্রাসাউন্ড দেখে এসো যে কি করে ওনারা। এক প্রোবই ঘুরায় একই জিনিস বারবার থেকে দেখা যায়, মানে উপর থেকেও দেখা যায়, নিচ থেকে দেখা যায় একই জিনিস, অথচ মনে হবে যেন আমি আরেকটা দেখছি এরকম। তো আর্লি ট্রাইমেস্টারে যদি আসে পেশেন্টটা, দ্যাট মিনস মোটামুটি 11 থেকে 14 সপ্তাহের মধ্যে যদি আসে আমাদের কাছে, তাহলে ওই যে আমরা মনোকোরিয়নিক আর ডাইকোরিয়নিক আমরা পড়লাম প্রথমে, তো ওখানে আমরা মনোকোরিয়নিক এবং ডাইকোরিয়নিক ব্যাপারটা আলাদা করতে পারবো। সোনোলজিস্ট ভালো করে দেখে, সোনোলজিস্ট যদি সুন্দর করে দেখে তাহলে হচ্ছে মনোকরণিক ডাইকরণিক আলাদা করতে পারবে। ঠিক আছে? এখন ওরা ডিনোট করে একটা জিনিস দিয়ে, সেটার নাম হচ্ছে ল্যামডা সাইন আর হচ্ছে টি সাইন। ল্যামডা ল্যামডা সাইন এন্ড টি সাইন। আচ্ছা, যদি ডাইকোরিয়নিক হয়ে থাকে, হ্যাঁ ডাইকোরিয়নিক হয়ে থাকে, দ্যাট মিনস তার আলাদা আলাদা দুইটা কোরিয়ন, আলাদা আলাদা দুইটা প্লাসেন্টা, এবং তার অ্যামনিওটিক ক্যাভিটির চারপাশ থেকে কোরিয়নিক ভিলাই গুলো আছে, তাহলে সেটা হবে ডাইকোরিয়নিক। তোমাদের পাশে যদি বই থাকে, বই হচ্ছে পেজ নাম্বার 192।
মনোকোরিওনিকে এরকম মোটা বা ট্রায়াঙ্গুলার প্রজেকশন থাকবে না, ইন্টারভিউইং মেমব্রেনটা খুবই পাতলা থাকবে এবং সেটাকে বলা হয় টি সাইন। মনোকোরিওনিকে পাবো আমরা টি সাইন আর ডাইকোরিওনিকে পাবো আমরা ল্যামডা সাইন। এটা হলো সনোলজি, মানে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে কেউ যদি আসে সনোলজিস্ট, তাহলে সুন্দর করে দেখে বলে দিতে পারবে যে হ্যাঁ এই বাচ্চাটা মনোকোরিওনিক নাকি ডাইকোরিওনিক। কারণ মনোকোরিওনিক নিয়ে তো আমাদের একটা ভয় সবসময় আছে। এই হলো কথা। মনোকোরিওনিকে ল্যামডা সাইন থাকবে না আর ডাইকোরিওনিকে ল্যামডা সাইন থাকবে। মনোকোরিওনিকে যে সাইনটা থাকবে এটা হলো টি সাইন। ঠিক আছে, এতটুকু। এখন আসো মাল্টিপল প্রেগন্যান্সির প্রবলেমটা কি, কমপ্লিকেশন গুলা। এখানে মায়ের কমপ্লিকেশন, বাচ্চার কমপ্লিকেশন, মায়ের কমপ্লিকেশন গুলোর মধ্যে আবার প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন, লেবারে কমপ্লিকেশন, পোস্টপার্টাম কমপ্লিকেশন। আচ্ছা, প্রেগন্যান্সিতে যে কমপ্লিকেশন গুলো হয়, প্রথমে আমরা বলে ফেলছি যে এনিমিয়া, মায়ের এনিমিয়া বেশি হয়, এটা একটা। 2 নাম্বার বলে ফেলছি অলরেডি আমরা যে ম্যাটারনাল ডিস্ট্রেসটা বেশি হয় শেষের দিকে, কার্ডিওপালমোনারি এমবারেস, এটা বলে ফেলছি। তারপর প্রি এক্লাম্পসিয়ার কথা আমরা বলে ফেলছি। প্রি এক্লাম্পসিয়া হতে পারে 25% ক্ষেত্রে টুইনে, 25% ক্ষেত্রে টুইনে প্রি এক্লাম্পসিয়া হতে পারে। তাহলে এনিমিয়া, ম্যাটারনাল ডিস্ট্রেস, প্রি এক্লাম্পসিয়া, এই তিনটা অলরেডি আমরা এতক্ষণ ধরে জেনে নিয়েছি। আরেকটা জিনিস হতে পারে সেটা হলো পলিহাইড্রামনিয়াস। হ্যাঁ, পলিহাইড্রামনিয়াস অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড প্রোডাকশনটা বেশি, যেহেতু টুইন, দুইটা বাচ্চা, দুইটার অ্যামনিওটিক ক্যাভিটি, অ্যামনিওটিক ফ্লুইড অবশ্যই বেশি হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার স্যাপার পলিহাইড্রামনিয়াসের কারণে বা মনোকোরিওনিক বা বাচ্চার যে কোনো কমপ্লিকেশনের জন্য কিন্তু এখানে প্রিটার্ম ডেলিভারির চান্সটাও অনেক অনেক বেশি। প্রিটার্ম ডেলিভারি, প্রিটার্ম লেবার 50% ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারি হয়ে যায় টুইনে। আচ্ছা, আর থাকলো হচ্ছে এন্টিপার্টাম হেমোরেজ। এন্টিপার্টাম হেমোরেজ, হোয়াট ইজ এন্টিপার্টাম হেমোরেজ? কেউ একজন বলো, কোনো আইডিয়া? Bleeding in the renal tract after 28 weeks of pregnancy. 28 সপ্তাহের পরে, 28 সপ্তাহের পরে জেনিটাল ট্র্যাক্টে প্রেগন্যান্সি জনিত কারণে যে ব্লিডিংটা হচ্ছে সেটাই হলো এন্টিপার্টাম হেমোরেজ। হ্যাঁ, এটা কিন্তু আবার ডেলিভারির আগে হতে হবে, ডেলিভারির সময় আবার নিব না। ডেলিভারির আগে 28 সপ্তাহের পরে যে ব্লিডিংটা সেটাই এন্টিপার্টাম হেমোরেজ। হ্যাঁ, প্রেগন্যান্সিতে ব্লিডিং এটা কিন্তু খারাপ, অবশ্যই খারাপ। প্রেগন্যান্সিতে ব্লিডিং অবশ্যই খারাপ। এটার দুইটা কারণ, একটার নাম হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, আরেকটার নাম হচ্ছে অ্যাব্রাপসিও প্লাসেন্টা। অর্থাৎ প্লাসেন্টাটা নিচের দিকে আছে, ফুলটা নিচের দিকে আছে। ফুল কিন্তু ইউজুয়ালি, প্লাসেন্টা ইউজুয়ালি ফান্ডাসে থাকে, অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র ওয়াল অফ দা ইউটেরাস নিয়ার দা ফান্ডাস, এই জায়গায় থাকে প্লাসেন্টা বা ফুল। কিন্তু ফুল কোনো কারণে বা প্লাসেন্টা কোনো কারণে যদি নিচের দিকে থাকে, অর্থাৎ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট বা সার্ভিক্সের কাছাকাছি থাকে, তাহলে কিন্তু শেষ প্রেগন্যান্সি শেষের দিকে কিন্তু ব্লিডিং হতে পারে। এটার নাম হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। আর অ্যাব্রাপসিও প্লাসেন্টা হচ্ছে যে প্লাসেন্টা জায়গা মতোই আছে কিন্তু হঠাৎ করে সে সেপারেট হয়ে গেছে ইউটেরাইন ওয়াল থেকে, সেটা হলো অ্যাব্রাপসিও প্লাসেন্টা। আচ্ছা, তাহলে অ্যাব্রাপসিও প্লাসেন্টার কারণে ব্লিডিং হতে পারে, আর হচ্ছে তোমার প্লাসেন্টা প্রিভিয়ার কারণে ব্লিডিং হতে পারে। ঠিক আছে, তো টুইন প্রেগন্যান্সিতে দুটারই চান্স আছে, অ্যাব্রাপসিও প্লাসেন্টারও চান্স আছে, আবার প্লাসেন্টা প্রিভিয়া হওয়ারও চান্স। ঠিক আছে, আচ্ছা, এই হলো একটা কমপ্লিকেশন। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন। ম্যাল প্রেজেন্টেশন অর্থাৎ লংজিটিউডিনাল লাইন কেফালিক প্রেজেন্টেশন, এরকমই আমরা সবসময় চাই। এরকম হলে আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হ্যাঁ, লংজিটিউডিনাল লাইন কেফালিক প্রেজেন্টেশন এরকম থাকলে আমরা খুশি হই। কিন্তু টুইন প্রেগন্যান্সিতে ম্যাল প্রেজেন্টেশনটা বেশি হয়, অর্থাৎ একটা হয়তো লংজিটিউডিনাল লাই আছে, একটা হয়তো কেফালিক আছে, আরেকটা হয়তো ব্রিচ আছে, এরকম এলোমেলো, বুঝছো, প্রেজেন্টেশনটা সঠিক থাকে না। সুতরাং ম্যাল প্রেজেন্টেশনটা বেশি হওয়ার সম্ভাবনা টুইনে বেশি থাকে, এবং জায়গা থাকে না, ওরা আসলে ঘুরবে কোথায়? ওরা লম্বালম্বি থাকার কথা ছিল, লম্বালম্বি থাকতে পারছে না। একটা লম্বালম্বি থাকলেও হয়তো বা বাটক নিচে আছে বা আরেকটা ট্রান্সভার্স হয়ে আছে, এরকম এলোমেলো থাকে সবসময় ম্যাল প্রেজেন্টেশন একটা। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড। একটা হলো এনিমিয়া, একটা হলো মেটার্নাল ডিস্ট্রেস, তারপরে পলিহাইড্রামনিয়াস, প্রিএক্লাম্পসিয়া, প্রিটার্ম ডেলিভারি বা লেবার, তারপরে এপিএইচ ম্যাল প্রেজেন্টেশন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবা, মনে রাখতে হবে যে টুইনে এগুলা ঝামেলা হয়। আচ্ছা,
লেবারের সময় কিন্তু অনেক রকম সমস্যা হয়, মানে যখন ডেলিভারি হবে তখন অনেক রকম সমস্যা হয়। ওই যে বললাম পলিহাইড্রোমিয়াস থাকে, হঠাৎ করে পানি ভেঙে যায়, প্রম হয়ে যায়, প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, সাথে সাথে কর্ড প্রলাপস হয়ে যায়। ঠিক আছে, এই প্রবলেম গুলো কিন্তু লেবারের সময় হতে পারে। এবং টুইনের ক্ষেত্রে একটা বাবু ডেলিভারি হওয়ার পর আরেকটা বাবু ডেলিভারি হতে অনেক সময় নেয়, তখন আমরা ওই অপারেটিভ ইন্টারফারেন্সে চলে যাই, মানে কোনো একটা ম্যানিপুলেটিভ ম্যানোভারে চলে আসতে হয়। এগুলোর জন্য ইনফেকশন এবং পিপিএইচ দুটারই সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আর ডেলিভারির পরে মনে করো ডেলিভারি হয়ে গেল টুইন, এখন কি কি সমস্যা হবে? এখন যেটা হতে পারে সেটা হলো এক পিপিএইচ পোস্টপার্টাম হিমোরেজ অনেক বেশি ওভার ডিস্টেনশন ছিল, সেই ইউটেরাস ঠিক মতো কন্ট্রাক্ট করছে না, ফলে ব্লিডিং হচ্ছে, সুতরাং পিপিএইচ হচ্ছে প্রথম কারণ। 2 নাম্বার মানে প্রথম কমপ্লিকেশন ডেলিভারির পরে। তারপর একটা হচ্ছে তোমার সাব ইনভলিউশন। ইনভলিউশন হচ্ছে একটা প্রসেস যেখানে ডেলিভারি হয়ে যাওয়ার পরে ইউটেরাসটা এবং তার আশেপাশের লিগামেন্ট সবকিছু আবার নর্মাল স্টেটে ফিরে আসে, এটাকে বলা হয় ইনভলিউশন। এবং এটা মোটামুটি সময় নেয় 42 ডেজ। 42 দিন মোটামুটি সময় নেয় একদম আগে প্রি প্রেগনেন্ট অবস্থায় চলে আসতে। তো টুইনের ক্ষেত্রে যেহেতু সবকিছুই মানে বড় থাকে, এনলার্জ থাকে, ওভার ডিস্টেনশন থাকে, সুতরাং এখানে ইনভলিউশনটা সময় মতো হয় না। ইনভলিউশন হতে অনেক সময় নেয়, মানে সাব ইনভলিউশন হয়। তো সাব ইনভলিউশন হলে তো তোমার মানে সে আগের নর্মাল স্টেটে ফিরে আসতে বেশি সময় নেবে আগের চেয়ে। এটা একটা অবশ্যই কমপ্লিকেশন। আচ্ছা, এই আর ইনফেকশনের চান্স থাকে অনেক বেশি টুইন প্রেগনেন্সিতে ইনফেকশন, কারণ পেশেন্ট অলরেডি ওই যে এনিমিক থাকে, তারপরে তোমার অপারেটিভ ইন্টারফারেন্স গুলোতে আমরা বেশি বেশি করি, এখানে প্লাসেন্টা অনেক সময় লো লাইন থাকে, এইসব কারণে তোমার পিরিয়ডে কমপ্লিকেশন গুলো হয়। আচ্ছা, এখন বাচ্চার কি অবস্থা হবে? টুইনের কারণে বাচ্চার কি কি ক্ষতি হতে পারে বা কমপ্লিকেশন হতে পারে? একটা তো বলছি প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে। প্রিটার্ম লেবার হওয়ার কারণে তো ওই যে প্রিম্যাচুর বেবির যা কমপ্লিকেশন সেটা হবে। আরেকটা হচ্ছে প্রথম দিকে বলছিলাম যে মনোকোরিনিক থাকলে ডিসকর্ডেন্ট গ্রোথ হতে পারে, অর্থাৎ একটা বাচ্চা খুব বেশি নিউট্রিশন নিচ্ছে আর একটাকে দিচ্ছেই না, ডিসকর্ডেন্ট গ্রোথ হতে পারে, এটা একটা। আর একটা বাচ্চা মরেই যেতে পারে। একটা আইইউডি হয়ে গেল আর একটা আছে। ঠিক আছে, এখন এই যে একটা বাচ্চা হয়তো যে কোনো কারণে ডিমাইস হয়ে গেল, হ্যাঁ, ফিটাল ডিমাইস বা মারা গেল, এটা যদি মোটামুটি ফার্স্ট ট্রাইমেস্টারের আগে যদি কোনো বাচ্চা, টুইনের একটা বাচ্চা যদি মারা যায়, সে কিন্তু আস্তে 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 কম্প্রেস হয়ে 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 সে কিন্তু একসময় ভ্যানিশ হয়ে যায়, তার কোনো চিহ্নই পাওয়া যায় না। অথচ একদম আর্লি আলট্রাসোনোগ্রাফিতে হয়তো বলছিল, মনে করো 8 উইকস বা 7 উইকস আলট্রাসাউন্ড করছিল, তখন বলা ছিল যে টুইন প্রেগনেন্সি, 7 উইকস টুইন প্রেগনেন্সি। কিন্তু পরে হয়তো মাঝখানে কোনো রকম আলট্রাসাউন্ড করেনি, কোনো রকম ফলো আপে ছিল না, ওই বাচ্চাটা হয়তো মরে একেবারে কম্প্রেস হয়ে একেবারে ভ্যানিশ হয়ে গেছে, এরকমও হয়। শেষে গিয়ে কিন্তু একটা বাচ্চা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক মানে মেডিকেলিক্যাল প্রবলেমও অনেক হয়েছে। মনে করো শেষে সার্জন সিজার করছে, ওরা তো জানে যে আমাদের টুইন প্রেগনেন্সি, হ্যাঁ, মাঝখানে কোনো চেকআপ করেনি, সার্জন সিজার করছে, একটা বেবি বের করে দিছে, পরবর্তীতে একটা ইলজাম লাগাই দিচ্ছে যে আমাদের 2টা বাবু ছিল, একটা বাবু চুরি করে ফেলছে। এরকমও হয়। ভ্যানিশিং টুইন এটাই, যে ফার্স্ট ট্রাইমেস্টারের আগে যদি কোনো বাবু মারা যায়, মানে কোনো ফিটাস যদি ডেথ হয়ে যায়, তাহলে আস্তে আস্তে কিন্তু সেটা অ্যাবজর্ব হয়ে যায়, টোটালি অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, তাহলে টোটালি অ্যাবজর্ব হয়ে গেলে তাহলে ওটাকে আমরা কি বলবো? ভ্যানিশিং টুইন। ঠিক আছে, আচ্ছা, এই আরেকটা হচ্ছে ফিটাস প্যাপারেশিয়াস, অর্থাৎ আরেকটা বাচ্চা মারা গেল কিন্তু একটু দেরিতে, মনে করো সেকেন্ড ট্রাইমেস্টারের সময় 28 সপ্তাহ বা তার আগে বা 20 সপ্তাহে মারা গেছে, তখন কিন্তু সে একটু কম্প্রেস হয়ে চ্যাপ্টা হয়ে দেয়ালে মানে ওইটা ইউটেরাসের ওয়ালে লাগানো থাকে, এটাকে বলা হয় ফিটাস প্যাপারেশিয়াস, যেটা কিনা ফুললি অ্যাবজর্ব হতে পারছে না। ঠিক আছে, এটা হলো ফিটাস প্যাপারেশিয়াস। এই জাতীয় কিছু কমপ্লিকেশন আমরা পাই। আরেকটা হচ্ছে ফিটাল অ্যানোমালি, বাচ্চার ক্ষেত্রে টুইনে কনজেনিটাল ম্যালফরমেশনের সম্ভাবনাটা একটু বেশি। আর শেষ কমপ্লিকেশন হচ্ছে যে বার্থ, ডিউরিং বার্থ, ডেলিভারি হওয়ার পরে ওই ডেলিভারি হওয়ার সময় বার্থ অ্যাসফিক্সিয়ার কারণে স্টিল বার্থ বাচ্চা মারা যেতে পারে, অথবা ডেলিভারি হওয়ার পরে নিওনেটাল ডেথ, এই কমপ্লিকেশন গুলো হতে পারে। এই এখন ম্যানেজমেন্ট কি করবা? টুইনের ম্যানেজমেন্ট হচ্ছে তোমার এন্টিনেটাল ম্যানেজমেন্ট আর ডেলিভারি সময় ম্যানেজমেন্ট। এই তো এন্টিনেটাল একটা টুইন প্রেগন্যান্সিতে ম্যানেজমেন্টে কি কি দিবা বলো, স্পেশাল কি কি কেয়ার দিবা বলো, একটু বলো।
শুনতে পাচ্ছ না? একটু ম্যাডাম বলো। বেশি করে খেতে বলবো, যেহেতু এনিমিক থাকবে, সেটা হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট যেন ভালোভাবে নেয়, ভালোভাবে আলট্রাসোনোগ্রাম করে দেখে ফার্স্টের দিকে। হুম, সাপ্লিমেন্টটা বেশি পাবে, ডায়েটটা বেশি নিবে। আয়রন সাপ্লিমেন্ট একটা নর্মাল প্রেগন্যান্সি যা দিই এখানে আমরা বেশি দিই। তারপরে ডায়েট যা দিই রেস্ট এখানে এক্সট্রা ক্যালোরি, এক্সট্রা 300 ক্যালোরি আমরা ডায়েট বেশি দিব। তারপরে হচ্ছে তোমার রেস্ট দিব, হ্যাঁ রেস্ট দিব। আর অ্যান্টিনেটাল ভিজিটটা মোর ফ্রিকুয়েন্ট হবে, তাই তো? এবং আর ফিটাল সার্ভিলেন্স, অর্থাৎ বাচ্চা কেমন আছে সে ফিটাল সার্ভিলেন্সটা একটু বেশি ফ্রিকুয়েন্ট করতে হবে। হ্যাঁ, স্পেশালি যদি মনোকোরিয়নিক কোনো সোনোলজিস্ট বলতে পারে যে হ্যাঁ এই বাচ্চাটা মনোকোরিয়নিক টুইন, তাহলে তো আমাকে আরো বেশি ভালো করে সবকিছু খুঁজে দেখতে হবে যে প্লাসেন্টার মধ্যে কোনো ভ্যাসেল কমিউনিকেটিং আছে কিনা। ভ্যাসেল কমিউনিকেটিং থাকলে কিন্তু বিপদ। তাহলে কিন্তু দেখা গেল ওই যে টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম হয়ে গেছে বা ডিসকর্ডেন্ট গ্রোথ হয়ে গেছে, ঠিক আছে? মনোকোরিয়নিক তো সাধারণত ভ্যাসেল ট্রান্স থাকতে পারে, নাও পারে, একটা যেহেতু প্লাসেন্টা শেয়ার করছে, সুতরাং এই জিনিসটা আমাকে সার্ভিলেন্সটা বাড়াতে হবে। আর পেশেন্টটাকে ভর্তি করবা কবে হাসপাতালে? টার্মে ভর্তি করবো একদম আমরা, টার্মে, অর্থাৎ স্পন্টানিয়াস লেবার যখন স্টার্ট হবে তখন আমরা বলবো যে আপনি অবশ্যই হাসপাতালে ভর্তি হন, ক্রস ম্যাচ ব্লাড আপনার লাগবে, ঠিক আছে? ভর্তি হয়ে থাকলো পেশেন্টটা। তারপরে লেবার স্টার্ট হলে আমরা লেবারের মানে যেভাবে লেবারে ম্যানেজমেন্ট করে আমরা সেভাবেই করবো লেবার ম্যানেজমেন্ট, ঠিক আছে? লেবার ম্যানেজমেন্ট কিন্তু টুইনের ক্ষেত্রে স্পেশাল, মানে ডেলিভারি ম্যানেজমেন্ট স্পেশাল কেন? এখানে ফার্স্ট বেবি ডেলিভারি তো হলো অ্যাজ ইউজুয়াল প্রসিডিউরে, সেকেন্ড বেবি ডেলিভারি কিন্তু অনেক সমস্যা তৈরি হয়, স্পেশালি বেবিটা যদি লাইন মতো না থাকে, দ্যাট মিনস ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন, এরকম তো থাকে। টুইনে তো তাই হয়। টুইনে হয়তো প্রথম বেবি কেফালিক প্রেজেন্টেশন সে সুন্দরভাবে ডেলিভারি হয়ে যায়, কিন্তু সেকেন্ড বেবিটা তোমার একটু সাইজে ছোট থাকে, এই জন্য এখানে ম্যাল প্রেজেন্টেশনটা বেশি থাকে। সুতরাং ওই সেকেন্ড বেবি ডেলিভারি করতে তখন দেরি হয়ে যায় এবং সেকেন্ড বেবি ওই স্টিল বার্থ বা অ্যাসফিক্সিয়া নানান রকম কমপ্লিকেশন হয়ে সেকেন্ড বেবি মানে সার্ভাইভ করে না। তাহলে সেকেন্ড বেবির মৃত্যুর রেটটা বেশি এবং আমাদেরকে ডেলিভারির সময় মোর অ্যালার্ট থাকতে হবে সেকেন্ড বেবি ডেলিভারির ক্ষেত্রে, ঠিক আছে? ফার্স্ট বেবি কেফালিক প্রেজেন্টেশন থাকলে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা নর্মাল ডেলিভারি করি সেভাবে করি, ঠিক আছে? তারপরে সেকেন্ড বেবি ডেলিভারির ক্ষেত্রে আমরা করে অ্যাবডোমেনে আগে হাত দিয়ে সুন্দর করে অ্যাসেস করে নিব যে আমার লাই প্রেজেন্টেশন নর্মাল ডেলিভারি হওয়ার মতো সব ঠিকঠাক মতো আছে কি। যদি লংজিটিউডাল লাইয়ে থাকে তাহলে তো আমরা আশা করতে পারি যে হ্যাঁ এটাও নর্মাল ডেলিভারি সুন্দর করে হয়ে যাবে। কিন্তু যদি ট্রান্সভার্স লাই থাকে তাহলে কিন্তু তাকে ঘুরায় লংজিটিউডাল করতে হয়, পার অ্যাবডোমেনে ঘুরাতে হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি এক্সটার্নাল কেফালিক ভার্সন। এক্সটার্নাল কেফালিক ভার্সন, এই শব্দটা শুনছো? এক্সটার্নাল কেফালিক ভার্সন, এটা আল্ট্রাসাউন্ড গাইড করে করে বাচ্চার মাথাটা এক হাত দিয়ে ফিক্স করা হয় আর বাচ্চার বাটকটা আরেক হাত দিয়ে ফিক্স করা হয়, ফিক্স করে বাইরে দিয়েই ঘোরানো হয়, বুঝছো? বাইরে দিয়ে আস্তে আস্তে মেকানিক্যালি, ইয়েস মেকানিক্যালি কখন হাতে। এটা তোমার যখন ট্রান্সফার লাই হয়ে আসছে সেকেন্ড বেবিটা, ফার্স্ট বেবি ডেলিভারি কত আগে? হ্যাঁ হ্যাঁ, ম্যাম ডেলিভারির কত আগে? ডেলিভারির কত আগে কেন? তোমার তো প্রথম বেবি ডেলিভারি হয়ে গেছে, এখন তোমাকে সেকেন্ড বেবি ডেলিভারি করতে হবে না? তুমি সেকেন্ড বেবি ডেলিভারি করতে গিয়ে তুমি পার অ্যাবডোমেনে হাত রাখলা, হাত রেখে দেখলা যে বেবিটা লংজিটিউডাল লাই নাই, ট্রান্সভার্স লাই হয়ে আছে, তাহলে ওকে লংজিটিউডাল করার জন্য তুমি পার অ্যাবডোমেনে ওকে ঘোরানোর চেষ্টা করবা। এটাকে বলা হয় এক্সটার্নাল কেফালিক ভার্সন। ভার্সন করি আমরা, ভার্সন করি বাইরে দিয়ে মাথাটাকে ভার্সন করে মাথাটা আমরা লোয়ার কোলে নিয়ে আসি, এক্সটার্নাল কেফালিক ভার্সন, ঠিক আছে? অনেক বেশি ফেলোর রেট, অনেক বেশি এবং অনেক কমপ্লিকেশন হয়, ঠিক আছে? এটা মানে এতটা সাহস এখন আর কেউ দেখায় না, এখন সবাই সিজার করে ফেলে, কথা বুঝছো? এই কিন্তু ব্যাপারগুলো জানতে হবে। এই এক্সটার্নাল কেফালিক ভার্সনটা আসলে ওই যে সেকেন্ড বেবি যখন দেখলাম যে না আমার লাই লংজিটিউডাল নাই, তাহলে আমি ট্রান্সফার্স হয়ে আছে, তাহলে তাকে বাইরেই ঘুরাবো। কিন্তু কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যে তার অ্যামনিওটিক ক্যাভিটি বা মেমব্রেনটা ইনট্যাক্ট থাকতে হবে। মেমব্রেন রাপচার হয়ে গেলে কিন্তু তুমি আর বাইরে দিয়ে ঘোরাতে পারবে,
তখন তো সব লাইকার তো ড্রেন আউট হয়ে গেছে, তাহলে তুমি বাইরে দিয়ে আর কিন্তু ঘোরাতে পারবে না। ঠিক আছে, মেমব্রেন ইন্টাক্ট থাকতে হবে এবং বাচ্চা ওই মেমব্রেনের ফ্লুইডের মধ্যে ঘুরারিয়ে থাকতে হবে, মানে ব্যাপারটাকে। ম্যাম মেমব্রেন ইনটেক আছে কিনা ওটা কি আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো? পিভি করবে, পিভি করবে। তুমি প্রথমে ফার্স্ট বেবি ডেলিভারি হয়ে গেল, তুমি কট প্লাম করে বেবিটাকে আউট করে দিছো, তারপরে এখন তো অস্ত ওপেনে আছে, সার্ভাইকাল অস্ত তো ওপেনে আছে, তখন তুমি সাথে সাথে পিভি করবা। পিভি করে দেখবা যে পরের বেবিটার জন্য যে অ্যামনিওটিক মেমব্রেনটা, সেই মেমব্রেনটাকে রাপচার হয়ে গেছে নাকি হয়নি। প্রথমে দেখলো যে রাপচার হয়নি, মানে মেমব্রেনটা ইনট্যাক্ট আছে, অর্থাৎ আরেকটা অ্যামনিওটিক ক্যাভিটি ভিতরে আছে এবং তার মধ্যে একটা বেবি আছে। তখন তুমি পার অ্যাবডোমেনে হাত দিয়ে দেখলা যে ওর লাইট ও লাইট একটু, ও কি লংজিটিউডিনাল লাই আছে নাকি ট্রান্সভার্স আছে। যখন দেখলা ট্রান্সভার্স, তখন তোমাকে বাইরে দিয়ে ঘুরাইতে হবে, ঘুরায় মাথাটা নিচে আনতে হবে। বুঝতে পারছো? এটাই হলো এক্সটার্নাল ক্যাথলিক ভার্সন। আর যদি এটার দেখো, জন্য কি কোনো কমপ্লিকেশন হয় বা মায়ের কোনো অবশ্যই। সমস্যা হয়? হ্যাঁ, ইউট্রাইন রাপচার হতে পারে, তারপরে ইউট্রাইন হাইপারস্টিমুলেশন সিনড্রোম হতে পারে। এটা আসলে কমপ্লিকেটেড বিষয়। এখনকার মানে অবস্টেট্রিশিয়ানরা এটা প্র্যাকটিস করেন না বললেই চলে, কিন্তু জিনিসটা জানতে হবে, আমাদের গানিতে আসলে এটা জানতে হয় যে এক্সটার্নাল ক্যাথলিক ভার্সন এখানে করা হয়। হ্যাঁ, এখানে করা হয়। গেল। আর যদি দেখো যে না, মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, হ্যাঁ মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, তখন কিন্তু তোমাকে সাথে সাথে এক্সক্লুড করে নিতে হবে যে ওই পরের বেবিটার কর্ড কোলাপস হয়ে গেছে নাকি আবার। ঠিক আছে, পরের বেবি যদি কর্ড কোলাপস হয়ে থাকে তাহলে খুব দ্রুত পরের বেবিটাকে ডেলিভারি করতে হবে। কর্ড কোলাপস মানে ওকে ওকে উইদিন 2 to 3 মিনিটস এর মধ্যে ডেলিভারি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা ফিঙ্গারটাকে ইন্ট্রোডিউস করে তার পা দুটো ট্রেস করে, পা অ্যাঙ্কেল গুলোকে হুক করে ব্রিজ এক্সট্রাকশন করে বের করে নিয়ে আসি। ব্রিজ এক্সট্রাকশন বলে এটাকে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে, এটা হলো ব্রিজ এক্সট্রাকশন। আর যদি দেখি যে কর্ড কোলাপস কিন্তু মাথাটা নিচে, তাহলে আমরা ফরসেপ ডেলিভারি করে বের করে নিয়ে আসবো মাথাটা দিয়ে। ঠিক আছে, মানে লংজিনাল লাই দুটাই, কিন্তু কর্ড কোলাপস আমাকে খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে। মাথা যদি নিচে থাকে, সামনে থাকে, তাহলে আমরা ফরসেপ ডেলিভারি করে বের করবো। আর যদি পান বা বাটক নিচে থাকে, তাহলে আমরা ব্রিচ এক্সট্রাকশন করে বের করে নিয়ে আসবো। কিন্তু দুটোই আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে যদি কর্ড কোলাপস থাকে। ঠিক আছে, এই। হ্যাঁ, আমরা তো তাই করি, এই জন্যই তো সিজারিয়ান সেকশনের রেটটা অনেক বেশি। আমরাও ঝুঁকি নিতে চাই না, রুগী তো ঝুঁকি নিতে চাই না, এত কষ্ট করে 10 মাস পালছেও তো কোনো ঝুঁকি নেবেই না, আর আমরাও ঝুঁকি নিতে চাই না ইদানিং। কারণ আমরা ঝুঁকি নিতে চাই না, মানে মানুষের আহ ইসের ভয় যে আমার হাতে বেবিটার যদি কোনো প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাকে মেডিকেল প্রবলেম হবে, এই জন্য আমরা ঝুঁকি নিতে চাই না। ঠিক আছে, এই জন্য টুইন দেখবা এখনকার যারা টুইন মায়েরা আসে, ওনারা সরাসরি বলে যে আমরা সিজার করতে চাই, এবং অবস্টেট্রিশিয়ানরাও বলে যে ঠিক আছে আমরা সিজার করে দিচ্ছি, অসুবিধা নেই। এই মানে, কিন্তু যারা দেখবা যে সিজারের টাকা পয়সা নাই, হ্যাঁ ওদের যদি প্রোটোকল মেনটেন করে সুন্দর করে আমরা ডেলিভারি করাতে পারি হাসপাতালে, দেখবা কিন্তু সুন্দর ডেলিভারি হয়। প্রথম বেবিটা কেফালিক, ও সুন্দর মাথা দিয়ে বের হয়ে গেল, পরের বেবিটাও কেফালিক, ও সুন্দর বের হয়ে গেল, এরকম কিন্তু হয়। হয় না যে তা না, কিন্তু এখন ওভার অ্যাংশাস, ওভার মানে কি বলবো আসলে, সবাই বেশি বেশি ইয়ে হয়ে যাওয়ার কারণে, সেন্সিটিভ হওয়ার কারণে এখন কিন্তু সিজারিয়ান রেটটা অনেক বেড়ে গেছে। এই হলো কথা। ঠিক আছে, এখন একটা ছোট্ট কথা, সেটা হলো যে ফার্স্ট বেবি ডেলিভারি হওয়ার পরে কতক্ষণ তোমরা ওয়েট করবা ফর দ্য ডেলিভারি অফ দ্য সেকেন্ড বেবি। কারণ বেশিক্ষণ দেরি করা যাবে না, মোটামুটি 1 ঘন্টা, একদম হাইয়েস্ট 1/2 ঘন্টা। ফার্স্ট বেবি ডেলিভারি হওয়ার পরে হাইয়েস্ট 1/2 ঘন্টার মধ্যে তোমাকে সেকেন্ড বেবি ডেলিভারি করতে হবে। যদি ডেলিভারি না হয়, তাহলে তোমাকে অক্সিটোসিন ড্রিপ দিয়ে অগমেন্ট করতে হবে। ঠিক আছে, অক্সিটোসিন ড্রিপ চালু করে অগমেন্ট করতে হবে, কারণ একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেল, তার প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেল, এখন ইউট্রাস তো তখন কন্ট্রাক্ট করা শুরু করবে, কন্ট্রাকশন রিট্রাকশন করে ছোট হতে চাইবে। ওই রিট্রাকশনের জন্য সে কিন্তু প্লাসেন্টা দিয়ে ব্লাড সাপ্লাই পাবে না, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়ে ভিতরে বাবুটা মারা যাবে। ওই জন্য তাড়াতাড়ি তাকে ডেলিভারির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এই হলো কথা। আর যদি ব্রিজ থাকে, প্রথম বাচ্চাটাই যদি ব্রিজ থাকে, টুইনের মধ্যে প্রথম বাচ্চা যদি ব্রিজ থাকে, তাহলে আমরা কিন্তু সরাসরি সিজারিয়ান সেকশনের জন্যই বলি। মেল প্রেজেন্টেশন ইন ফার্স্ট টুইন যদি মেল প্রেজেন্টেশন থাকে, তাহলে আমরা সরাসরি কিন্তু, এটা কিন্তু ইন্ডিকেশন, এটা টুইনের সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন। ঠিক আছে, এই আর কি বলবো, বলো আর কি জানতে চাও?
ম্যাম ট্রিপলেট কোয়াড্রেট যদি হয় ট্রিপলেট কোয়াড্রুপ্লেট যদি হয়, হ্যাঁ ট্রিপলেট পর্যন্ত নর্মাল ডেলিভারি করা যায়, ট্রিপলেট পর্যন্ত, কিন্তু কোয়াড্রুপ্লেটে আর নর্মাল ডেলিভারি করানো যাবে না, তখন সিজারিয়ান সেকশন। কিসের? ও আচ্ছা আচ্ছা, ওটা হলো অগমেন্টেশন, মানে একটা মহিলা লেবারে আছে কিন্তু তার ইউট্রাইন কন্ট্রাকশনটা থাকছে না, কিন্তু ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্লুইড যে চলছে ফ্লুইড, সেই ফ্লুইডের মধ্যে আমরা অক্সিটোসিন, হ্যাঁ অক্সিটোসিন আমরা অ্যাম্পুল ভেঙে এটা ফ্লুইডের মধ্যে দেই এবং অক্সিটোসিন দিয়ে আমরা ওটাকে অগমেন্ট করি, লিভারটাকে আর একটু ত্বরান্বিত করি, এটাকে বলা হয় অগমেন্টেশন। তাহলে আমার তো দরকার যে আমরা তো বুঝতে পারতেছি যে ইউট্রাসটা রিট্রাকশন করছে, বারবার প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, ভিতরের বাচ্চাটা শ্বাস নিতে মানে ব্লাড সাপ্লাই পাচ্ছে না, সুতরাং আমাকে তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে, এই জন্য আমরা ডেলিভারিটাকে ত্বরান্বিত করার জন্য আমরা অগমেন্ট করবো বাই অক্সিটোসিন ড্রিপের মাধ্যমে ফোটায় ফোটায় অক্সিটোসিন দিয়ে আমরা আর্টিফিশিয়ালি ইউট্রাইন কন্ট্রাকশনটাকে আরেকটু বাড়িয়ে দিই, এটাই হলো অক্সিটোসিন ড্রিপ দিয়ে অগমেন্টেশন করা। পোডালিক লাই মানে কি? পোডালিক পোল, কেফালিক পোল, পোডালিক পোল, পোডালিক মানে হচ্ছে ব্রিজটা নিচে আছে, বাটকটা নিচে আছে, ঠিক আছে? পোডালিক লাই ব্রিজ প্রেজেন্টেশনে বলতে পারো, বাটকটা নিচে, নর্মালি বাচ্চার মাথাটা নিচে থাকার কথা, এটা থাকলে আমরা খুশি হই, কেফালিক প্রেজেন্টেশন, হ্যাঁ মাথা নিচে থাকবে, তাহলে সুন্দর মতো সে নর্মাল ডেলিভারি হয়ে যাবে, কিন্তু কারো যদি বাটক নিচে থাকে বা পা গুলো নিচে থাকে সেটাকে পোডালিক লাই বলা হয়, পোডালিক পোলটা নিচের দিকে আছে, ঠিক আছে? এই কনজয়েন্ট টুইন তো বললাই না, নাম বললো না একটা দুটো কনজয়েন্ট টুইনের? রাবেয়া রুকাইয়া একটা ছিল 2019 মণিমুক্তা ছিল। ভালো আছে তারা? ম্যাম কয়েকদিন আগে যে 9টা বাবু একসাথে হয়েছে, যে ও তো ভালো আছে। সেটা কিন্তু কনজয়েন্ট টুইন না, 9টা বাবু একসাথে, সেটার নাম কি হবে আসলে, সেটার নাম তো আমার জানা নাই, 9টা বাবু একসাথে নাম জানা নাই, সাধারণত ওভুলেশন ইন্ডিউসিং পেলে কিন্তু এরকম 9টা 10টা একসাথে 9টা মানে মানে মাল্টিপল প্রেগন্যান্সি বেশি হয় ওভুলেশন ইন্ডিউসিং পেলে। কনজয়েন্ট টুইনের কতগুলা টার্ম আছে বুঝছো? যদি মাথার সাথে মাথা লাগানো থাকে তাহলে সেটাকে বলা হয় ক্রেনিওপ্যাগাস, যদি দুই থোরাক্স একসাথে লাগানো থাকে সেটাকে বলা হয় থোরাকোপ্যাগাস, তারপরে তোমার বাটক দুটো একসাথে লাগানো আছে সেটাকে বলা হয় পায়োপ্যাগাস, তারপরে তোমার দুইটা ইসচিয়াল টিউবারসিটি একসাথে লাগানো ইসচিওপ্যাগাস, এরকম মানে যেই সাইটে ফিউশন সেটা অনুযায়ী কিন্তু কনজয়েন্ট টুইন নামকরণ হয়। এখানে আসলে এক্সটেনশন অফ অর্গান শেয়ারিংটা দেখে, আলট্রাসোনোগ্রাফি করে দেখে যে ওর কোন কোন অর্গান ওরা শেয়ার করছে, এবং হচ্ছে এটাকে যদি আমি সিজার করে ডেলিভারি করি তারপরে হচ্ছে তোমার পরে আলাদা করা যাবে কিনা, হ্যাঁ যদি মনে করো আলাদা করা যায় তাহলে একদম তখন টার্ম পর্যন্ত এক্সটেন্ড করা হয়, এবং টার্মে আসলে তখন আমরা সিজার করে বের করে আমরা পেডিয়াট্রিক সার্জারি তাদের হাতে দিয়ে দিই, তারা তখন দেখে শুনে আলাদা করে, হ্যাঁ এটাই হলো কনজয়েন্ট টুইনের ফেট। আর কিন্তু একদম আর্লি যদি দেখি, হ্যাঁ যে আর্লি অনেক আর্লি আসছে এবং মনে হচ্ছে কনজয়েন্ট টুইন এবং এক্সটেন্সিভ অর্গান শেয়ারিং আছে, তারা হয়তো সার্ভাইভ করবেই না, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে এটা বেটার টু অ্যাবর্ট করার জন্য বলি আর কি, এক্সটেন্সিভ, তাই না? এত একটা ক্রুশিয়াল বেবি ডিল করা, কিন্তু কোনো বাবা মা যদি মনে করে যে না আমরা এদিকেই মানুষ করব, তাদের ইচ্ছা যদি সেরকম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কনজয়েন্ট টুইন কিন্তু ডেলিভারি হয়। এটা এই জন্য আলট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সিতে আসলে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি টুইনে তো অবশ্যই, টুইনে অবশ্যই, ঠিক আছে? ম্যাডাম আমরা অনেক সময় দেখি যে মানে একটা বেবির গায়ে অন্য একটা বেবির পার্ট লাগানো থাকে, মানে হাত পা, এটা কেন হয়? এটাও তো একই তো কথা, অন্য বেবি যদি ফুললি আরেকটা বেবি থাকতে পারে, আবার ধরো ফুল আরেকটা বেবি না থেকে একটা অ্যাকার্ডিয়াস একটা মাস একটা এরকমও থাকতে পারে, একটা যে ফুল বেবি থাকতে হবে তাও না, মনে করে একটা মাস অন্য একটা হাত পা, এর কিছুদিন আগে 2-1 দিন আগে হয়তো বা দেখলাম আমরা ফেসবুকে যে এরকম একটা বাচ্চা তার সাথে আরো আরো 2টা হাত বা পা লাগানো আছে, হয়তো সেই বেবিটা ফুললি ডেভেলপ করতে পারে নাই, কথা বুঝছো? ওই হাত পা টুকুই শুধু ডেভেলপ হয়েছে, তাও এর সব ব্লাড সাপ্লাই দিয়ে, এরকম হতেই পারে এরকম, এগুলো টুইনেরই পার্ট আর কিছু না, টুইনেরই ভ্যারাইটি।
হুম হুম। ওকে, তাহলে শেষ করে দিই নাকি? জি ম্যাম। জি ম্যাম। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে একটু কঠিন ম্যাল প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশনটা পড়বো নেক্সট বৃহস্পতিবার, ব্রিজ।